অষ্টভুজার রহস্য শঙ্কর্ষণ রায় আজ শেষ পর্ব। জলার পর খাল, খালের দুপাশে পাটের ক্ষেত। জলে থই থই করছে বলে জলার মতোই দেখাচ্ছে। খালের মধ্যে জায়গায় জায়গায় চাই অর্থাৎ মাছ ধরার খাঁচা বসানো আছে। তার মধ্যে ধরা পড়ছে রকমারি মাছ। তাদের মধ্যে বিশেষভাবে যা নজর কেড়ে নিচ্ছে তা হচ্ছে গলদা চিংড়ি। টমাস মুগ্ধ দৃষ্টিতে খাঁচায় বন্দি মাছগুলোর দিকে তাকিয়ে থেকে বললে, এত মাছ, এত জল, এমনটি দক্ষিণ বর্মা ছাড়া আর থাইল্যান্ড ছাড়া আর কোথাও দেখিনি। জলা ও খালের ধারা বেয়ে পৌঁছলাম কীর্তিনাশা নদীতে। নদীতে জলের চেয়ে বালি বেশি। নদীর ধারাকে আচ্ছন্ন করেছে বালির চড়া। অদূরে বালুচরের মধ্যে শ্যামাপদর ঘর দেখতে পাই। এখানে বড় আকারের একটা বালিয়াড়ি আছে। টমাসের ইচ্ছে মতো এই বালিয়াড়ির আড়ালেই নৌকো বাঁধা হলো। টমাস বললে, বালিয়াড়ির আড়ালে নৌকো বাঁধলাম কেন জানো তো? হ্যাঁ, এখানে নৌকো বাঁধলে শ্যামাপদবাবুর বাড়ি থেকে আমাদের দেখা যাবে না, কিন্তু জ্যাঠামশাই তো আমাদের অরুণদাস সাহায্য নিতে বলেছিলেন। তা তো নেবই, তাছাড়া শ্যামাপদবাবুর সঙ্গে আলাপ আলোচনা করব, কিন্তু আপাতত আমরা একটু স্বাধীনভাবে ঘোরাঘুরি করব। ওদের নজরে এলে ওরা আমাদের সাহায্য করতে এগিয়ে আসবে, কাজে ওদের দৃষ্টির আড়ালে থাকতে চাই। দৃষ্টির আড়ালে থাকতে হলে তো এই বালিয়াড়ির আড়ালেই গা ঢাকা দিয়ে থাকতে হবে। ঘোরাঘুরি করতে গেলে তো ওদের নজরে পড়ে যাব। ঘোরাঘুরি করব অন্ধকার হলে পর। অন্ধকারে গা ঢাকা দিয়ে ঘোরাঘুরি করলে ওরা আমাদের দেখতে পাবে না। আমি অবাক হয়ে টমাসের মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, অন্ধকারে ঘোরাঘুরি করে লাভ কি? অন্ধকারের মধ্যে কি আমরা দেখতে পাবো নাকি? অন্ধকারে আমরা আরও হারিয়ে যেতে পারি না? না, আমার জ্যাকি কুকুর আমাদের সঙ্গে থাকবে, সে আমাদের ঠিক এখানে ফিরিয়ে নিয়ে আসবে। নৌকো থেকে নেমে আমরা বালিয়াড়ি ঘেঁষে দাঁড়াই। বালিয়াড়ির বালির স্তূপ নদীর বালুচরেরই অঙ্গ। চরের ওপরে অতিরিক্ত বালি জমে তার সৃষ্টি। অনেকটা বালির পাহাড়ের মতো দেখাচ্ছে। তার আড়ালে দাঁড়িয়ে বালুচরের প্রান্তে সূর্যাস্ত দেখি। সূর্য যেন লাল আগুনের গোলার মতো বালির মধ্যে ডুবে গেল। টমাস মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললে, ঠিক যেন মরুভূমির মধ্যে সূর্য অস্ত গেল। আমি বললাম, নদীর সৃষ্টি পলিমাটিকে মরুভূমির মতো দেখাচ্ছে, মাটি কিন্তু যথেষ্ট উর্বর। ইচ্ছে করলে এখানে সব রকম ফসলই ফলানো যেতে পারে। সূর্য অস্ত যেতেই আকাশ থেকে একটা প্রকাণ্ড ছায়া নেমে এসে বালুচরকে ঢেকে ফেলে। তারপর আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসে। আমি বললাম, অরুণদা বলেছিলেন যে এমন কিছু এই চরের মধ্যে থাকতে পারে যা রাতের অন্ধকারে ফুটে ওঠে, কিন্তু দিনের আলোয় দেখা যায় না। তার মানে বালির মধ্যে এমন কিছু আছে যা অন্ধকারে আলো বিকিরণ করে। হয়তো তাই, চলুন না দেখি। দাঁড়াও, আমার টর্চ ও পিস্তলটা সঙ্গে নিয়ে নিই। চরের মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো টমাস। ভয়ার্ত স্বরে সে বললে, কি যেন বালির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, যেন চরের বালি জ্যান্ত হয়ে চলতে শুরু করেছে। টমাসের জ্যাকি কুকুরটা এতক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে লেজ নাড়তে নাড়তে হেঁটে যাচ্ছিল। টমাস থামতে সেও থেমে পড়ে এবং লেজ গুটিয়ে কুই কুই শব্দ করতে থাকে। স্পষ্ট বুঝতে পারি যে টমাস যাকে দেখে ভয় পেয়েছে তাকে সেও দেখেছে এবং দেখে টমাসের চেয়েও বেশি ভয় পেয়েছে। টমাস ও জ্যাকির দৃষ্টি অনুসরণ করে বালির নড়াচড়া আমিও দেখতে পাই। একটা সরল রেখায় বালি যেন এগিয়ে যাচ্ছে, বেশ দ্রুত যাচ্ছে, একটি সরু স্রোতের মতো। বালির স্রোত এবং বালির এই দ্রুত তালে এগিয়ে যাওয়াটাকে একটা অবিশ্বাস্য ব্যাপার বলে মনে হয়। ওটা কি? জ্যাকিও তার নিজস্ব ভাষায় আর্তনাদ করতে থাকে। হঠাৎ বালির মধ্য থেকে আত্মপ্রকাশ করে একটি প্রকাণ্ড গোসাপ। চরের বালি যেন এই গোসাপের রূপ নিয়েছে। আমাদের পুকুরের ধারে যে গোসাপ দেখেছিলাম তার তুলনায় আকারে অনেক বড়। বড় হলেও বেশ দ্রুতগামী, কাউকে লক্ষ্য করে যেন তেড়ে যাচ্ছে। ড্রাগন! টমাস চাপা আর্ত কণ্ঠে বলে ওঠে। একে গোসাপ বলে? ওই দেখো, কি সাংঘাতিক! টমাসের গলার স্বরে আরও বেশি ভয় প্রকাশ পায়।
অর্থাৎ আরো ভয়ঙ্কর কিছু দেখতে পেয়েছে সে। দেখতে আমিও পাই একটা মাঝারি আকারের কেউটে সাপ গোসাপের তাড়া খেয়ে তীরের বেগে ছুটে যাচ্ছে। ড্রাগনটা ওই কেউটে সাপটাকে তাড়া করেছে। সাপ খেকো ড্রাগন বুঝি? তাই তো দেখছি হিংস্র বিষাক্ত কেউটেকে খেতে চলেছে, হিংস্রের চেয়েও হিংস্র। হঠাৎ ব্যাহত হলো গোসাপটির অগ্রগতি। অন্ধকার ফুঁড়ে একটা সরু বল্লম এসে বিঁধল গোসাপটির দেহে। রক্তাক্ত দেহে বালির ওপরে ল্যাজ আঁচড়াতে থাকে গোসাপটি। কেউটে সাপটিকে আর দেখা যায় না। গোসাপটি আহত হতেই সে পালিয়েছে বলে মনে হচ্ছে। আহত গোসাপটির দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে আমি বললাম, কে কে মারল ওকে? আমার মনে হচ্ছে যে কেউটে সাপটাকে বাঁচাবার জন্যই কেউ ওকে মেরেছে। এমন কেউটে সাপটি সাধারণত দেখা যায় না। কে এই কেউটে সাপের বন্ধু? তাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হয় না, সে নিজেই এসে হাজির হয়। অরুণের অন্যতম পাহারাওয়ালা রাজু মণ্ডল। আমাদের দিকে ভ্রুক্ষেপ না করে সে সোজা গোসাপটির ওপর ঝুঁকে পড়ে তার গায়ে বেঁধা বল্লমটি তুলে নিয়ে আঘাতের পর আঘাত হানে। কয়েক মুহূর্তের মধ্যে নিষ্পন্দ হলো গোসাপটি। কোমর থেকে দড়ি বের করে গোসাপটিকে বেঁধে ফেলল রাজু। তারপর তাকে টেনে নিয়ে যেতে উদ্যত হলো। দাঁড়াও, গোসাপটাকে ওরকম নিষ্ঠুরভাবে মারলে কেন? সঙ্গে সঙ্গে চমকে উঠল রাজু। আমাদের দেখে এতই অবাক হলো যে প্রথমে তার মুখে একটাও কথা সরে না। চুপ করে আছো কেন? জবাব দাও। এই বাস্তু সাপটারে বাঁচানোর লাইগা মারলাম। গুইল সাপটা ওই বাস্তু সাপটারে খাইতে চলছিল। ওই কিউটে সাপটা বাস্তু সাপ? হ খোকা বাবু। তোমাদের দারোগাবাবুর বাড়িতে সাপটা থাকে বুঝি? আইকা না, এই ঠারাইনের থানের সাপ। ঠারাইনের থান থেকে বাইরইয়া আসে। ঠারাইনের থান মানে অষ্টভুজের মন্দির তো। কিউটে সাপটা বুঝি মন্দিরের বাস্তু সাপ? হ খোকা বাবু। মন্দির থেকে বেরিয়ে এসেছে তো? হ। কোথায় মন্দির? হে আমি ক্যাম্বায় কমু, মাটির তলে কনে আছে কে জানে। তাহলে তুমি জানলে কি করে ওটা মাটির তলার মন্দিরের বাস্তু সাপ? আমি জানি না খোকা বাবু, ওই জানেন তিনি, ওই দারোগা ঠাকুর। তার মানে তোমাদের দারোগা ঠাকুর জানেন কোথায় আছে মন্দির? হে আমি জানি না খোকা বাবু, দারোগা ঠাকুরে গিয়ে জিগাইতে চান তো চলেন আমার লগে। এখন না, পরে যাব। আমার মাথা থেকে পা পর্যন্ত সন্ধানী দৃষ্টি বুলিয়ে রাজু বললে, এই সাঁজের কালে চরের মধ্যে করো কি খোকা বাবু? কি আবার করব, ঘুরে বেড়াচ্ছি। আমার সঙ্গে উনিও বেড়াচ্ছেন। অন্ধকারের মধ্যে টমাসকে দেখতে না পেলেও তার কোমরে গোজা পিস্তলটি রাজুর দৃষ্টি আকর্ষণ করে। কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকার পর সে বললে, এই এনার কাছে পিস্তল আছে দেখি। তা আছে বলেই আমরা নিশ্চিন্ত হয়ে চরের মধ্যে ঘুরে বেড়াতে পারছি। আমি এখন চলি খোকা বাবু। বলে মরা গোসাপটিকে দড়ি দিয়ে টানতে টানতে চলতে শুরু করে রাজু। মরা গোসাপটা দিয়ে তুমি কি করবে রাজু ভাই? চামড়া দিয়া জুতা বানামু। এই গুইল সাপের চামড়া দিয়া সরেস জুতা হয়। রাজু চলে গেলে পর রাজুর সঙ্গে আমার কথোপকথনের সার মর্ম টমাসকে বুঝিয়ে বলি। ওই সাপটা তাহলে অষ্টভুজের মন্দিরেই সাপ। শ্যামাপদ রাজুর তাই ধারণা কেউটে সাপেরা পুরনো বাড়ির ভাঙা দেওয়ালের ফাটলে থাকতে ভালোবাসে বলেই এই ধারণার সৃষ্টি হয়েছে। এই জায়গাটি শ্যামাপদবাবুর বাড়ি থেকে অনেকটা দূরে, কাছাকাছি মাটির ওপর কোনো ঘর বাড়ি নেই। কাজেই এখানে চরের বালিতে চাপা পড়া মন্দিরকেই কেউটে সাপের আস্তানা বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ এখানেই গোটা মন্দিরটা বালিতলায় চাপা আছে। নাও হতে পারে, হয়তো এই সাপটা আদৌ কোনো বাস্তু সাপ নয়, হয়তো বালির মধ্যে কোনো গর্তেই ও থাকে। অবশ্য রাজু ভাই ও দারোগাবাবু যখন এই সাপটাকে বাস্তু সাপ বলে চিনেছে, তখন তাকে বাস্তু সাপ বলে মেনে নেওয়া যেতে পারে। ঠিক তাই, এসো আমরা এখানে খোঁজাখুঁজি শুরু করি। এই অন্ধকারের মধ্যে তো কোনো কাজ করা যাবে না। এসো জায়গাটাকে একটু চিহ্নিত করে দিই। বলে টমাস তার কাঁধের ঝোলা থেকে জমি সার্ভে করার জন্য ব্যবহার করা একটি লোহার নিশান বের করল। তারপর নিশানটি বালির মধ্যে পুঁতে দেওয়ার জন্য জায়গা বাছতে গেল। অদূরে বালির মধ্যে গোল আকারের একটি ঢিবি রয়েছে। অন্ধকারের মধ্যেও তাকে স্পষ্ট চেনা যায়। টমাস বললে, এই চরের মধ্যে এই ঢিবিটা একটা ল্যান্ডমার্ক। একটানা বালির মধ্যে একে অনায়াসে শনাক্ত করা যায়। কাজেই এই ঢিবির ওপরেই নিশানটা পুঁতে দেওয়া যাক। ঢিবিটাই তো একটা নিশান, এখানে নিশান পুঁতে দেওয়া দরকার কি? এরকম ঢিবি হয়তো আরও আছে এই চরের মধ্যে, কাজে নিশানটি এখানেই পুঁতে দেওয়া উচিত। চলো ওই ঢিবির ওপরে উঠে নিশানটা লাগিয়ে দিই। ঢিবির ওপরে উঠে একটা আশ্চর্য দৃশ্য দেখতে পাই। ঢিবির ওপাশে বালি ফুঁড়ে
আলো বেরিয়ে আসছে। আকাশ মাটি জোড়া কৃষ্ণপক্ষের অন্ধকার, তার মধ্যে এই আলো সত্যি বিস্ময়কর। মনে হচ্ছে বালির মধ্যে এমন কিছু আছে যা আলো বিকিরণ করছে। টমাস ও আমার মতো টমাসের জ্যাকি কুকুরও ঝুঁকে পড়ে তাকিয়েছিল ওই আলোর দিকে। এই আলো দেখে এমনই ভেবাচাকা খেয়ে গিয়েছিল যে টাল সামলাতে না পেরে পড়ে যায় সে। ঢিবিটা খাড়া নেমে গিয়েছে আলো বিকিরণকারী বালির দিকে। জ্যাকি সোজা ওই বালির মধ্যে গিয়ে পড়ে। তারপর ঘটল একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত এবং ভয়ঙ্কর। ওই আলো বিকিরণকারী বালি গ্রাস করে ফেলে জ্যাকিকে। সে বালির ওপরে পড়া মাত্র বালি যেন তাকে গিলে ফেলে। জ্যাকি, চোরাবালি, চোরাবালি জ্যাকিকে গ্রাস করেছে। ডুবেই কিন্তু ভেসে উঠল জ্যাকি। বালির মধ্যে ডুবে বালির উপরে ভেসে ওঠা যেন জলের উপরে ভেসে ওঠা। তারপর সাঁতার কাটার ভঙ্গিতে পা ছুটতে থাকে সে। সত্যি সত্যি বালির ওপরে সাঁতার কাটতে থাকে সে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল চোরাবালি প্রসঙ্গে লেখা একটা প্রবন্ধের কথা। তাতে লেখা আছে যে চোরাবালি হচ্ছে কোনো জলের আধারে জমা বালি। জলের আধার মানে নদী, হ্রদ বা পুকুর। তাতে বালি জমে জলের জায়গা নেয়, অর্থাৎ চোরাবালি হচ্ছে বালির নদী, হ্রদ বা পুকুর। তার মধ্যে পড়লে আত্মরক্ষার একমাত্র উপায় বালির মধ্যে সাঁতার কাটা। জ্যাকি তাই করছে। সাঁতার কাটতে কাটতে সে এই ঢিবির নিচেই আসে। ঢিবির শক্ত ডাঙা নাগাল পেয়েই সে উঠে দাঁড়ায়। তারপর ছুটতে ছুটতে ঢিবির ওপরে আমাদের কাছে আসে। প্রায় সুনিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে জ্যাকি। তাকে ফিরে পেয়ে আনন্দের আতিশয্যে টমাস তাকে কোলে তুলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে। ঢিবি থেকে নামবার আগে নিশানটা পুঁতে দিতে ভোলে না টমাস। সে বললে, এই নিশান দেখে চোরাবালিটাকে চিনে নিতে পারবো। চোরাবালিটা আমাদের পক্ষে খুবই জরুরি ব্যাপার। নিশ্চয়ই ওই চোরাবালির খপ্পরে পড়া আমাদের পক্ষে মারাত্মক। বালির মধ্যে জ্যাকির মতো আমরা কি পারবো সাঁতার কাটতে? জানি না, চোরাবালির মধ্যে তো কখনো সাঁতার কাটিনি। বজরাতে ফিরে আসি আমরা। খানসামা এসে বললে যে খাবার তৈরি। খেতে বসার আগে টমাস নিজের হাতে জ্যাকিকে রুটি মাংস খাওয়ালো। খাওয়া দাওয়া শেষ করে আমরা শোবার কামরায় আসি। কামরায় আরেকটা খাট ছিল, তাতে আমার জন্য বিছানা পাতা হয়েছে। খানিকক্ষণ গল্পগুজব করার পর আমরা শুতে যাচ্ছি। এমন সময় বজরার মাঝি হন্তদন্ত হয়ে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে উত্তেজিত স্বরে বললে, এই দারোগা ঠাকুর আইছে কর্তা। খুবই ভালো কথা, তাকে বসার ঘরে নিয়ে এসো, আমরা যাচ্ছি। বসার ঘরে শ্যামাপদ অবশ্য বসেনি, দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আমাদের দেখা মাত্র টমাসের উদ্দেশ্যে আভূমি নত হয়ে অভিবাদন জানালেন। টমাস বললে, এই ভেবেছিলাম কাল সকালেই আপনার সঙ্গে দেখা করব। আপনি যে আমাদের হদিশ পেয়ে রাত দুপুরেই ছুটে আসবেন তা আমি ভাবিনি। দু হাত কচলাতে কচলাতে শ্যামাপদ বললেন, এই এত রাত্রে আপনাকে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত স্যার। কিন্তু রাজু মণ্ডলের কাছে যখন শুনলাম যে ডিএসপি সাহেবের বজরা বালিয়ারির ধারে এসে নোংর করেছে, তখনই ছুটে এলাম হুজুরে হাজির হওয়ার জন্য। কিন্তু হুজুর তো আসেননি, এসেছেন আপনি। হুজুরের বজরা নিয়ে এসেছেন, কাজেই আপাতত আপনি আমার হুজুর। বলুন, কিসের জন্য আপনার আগমন? নিছক ভ্রমণের উদ্দেশ্যে এসেছেন কি? ভ্রমণ ঠিক নয়, ঐতিহাসিক সন্ধানে এসেছি। এখানকার চরের বালির তলায় অষ্টভুজা দেবীর মূর্তি চাপা আছে, আমি তাকে উদ্ধার করতে চাই। সে উদ্ধার তো ঢাকার ইতিহাস প্রণেতা যতীন্দ্রমোহন বাবুও করতে চাইছেন, তার সঙ্গে আপনার যোগাযোগ হয়নি? হয়েছে, তার সঙ্গে আলাপ আলোচনার পর এসেছি এখানে। এখন আপনাদের সাহায্যে খোঁজাখুঁজি শুরু করতে চাই। আপনাদের মানে আপনি, আপনার মেয়ে অরুণাভ চক্রবর্তী নামে যে রাজবন্দি আপনার হেফাজতে রয়েছে, সেই যুবকটি। আপনাদের তিনজনেরই সাহায্য চাই আমার। ও ভালো কথা, আপনাদের ডিএসপি আপনাকে একটি চিঠি দিয়েছেন, এই সেই চিঠি। বলে নিজের পোর্টফোলিও ব্যাগ থেকে একটি চিঠি বের করে শ্যামাপদর হাতে দিল টমাস। চিঠিটা পড়ে আবার আভূমি নত হয়ে অভিবাদন জানালেন শ্যামাপদ। গদগদ স্বরে বললেন, সাহেব আমাকে হুকুম দিয়েছেন আপনাকে সব রকম সাহায্য করার জন্য। আমার যথাসাধ্য অবশ্যই করব স্যার। অরুণকেও বলে দেব আপনার কাছে সামিল হবার জন্য। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। মাটিতে যা চাপা আছে তা মাটিতেই চাপা থাক না, তাকে উদ্ধার করে লাভ কি? লাভ কি এটা আপনি কি জানেন না?
চক্ষুহীন মূর্তিকে তার চোখ ফেরত দেব। তারপর চরের মধ্যে উপযুক্ত মন্দির গড়ে তুলে তাতে দেবীকে প্রতিষ্ঠা করব। কিছু মনে করবেন না স্যার, আপনি বিদেশি খ্রিস্টান। আপনার দেওয়া চোখ দিয়ে এই দেবী মূর্তি প্রাক্তন রূপ ফিরে পেলেও এই দেবত্ব হারাবে। মানে সেই দেবী মূর্তিকে আর কেউ পূজা করতে চাইবে না। দেবী যেমন আসেন তেমনি থাকুন না। মাটি চাপা চক্ষুহীন দেবী আমাদের পূজনীয়া, তাকে নিয়ে নাড়াচাড়া নাইবা করলাম। নাড়াচাড়াটা করতে চাই না। আপনাকে আমি চোখ দুটি দিয়ে দেব, আপনি তা লাগিয়ে দেবেন যথাস্থানে। স্থানীয় লোকেরা তা মেনে না নিলে মূর্তিটিকে ঢাকার জাদুঘরে পাঠিয়ে দেব। শুনুন হুজুর, মাটিতে চাপা থাকলেও অষ্টভুজাকে খুবই জাগ্রত দেবী বলে মানে এই অঞ্চলের নরনারীরা। তাদের ধর্মীয় সংস্কারের মূলে আঘাত হানা কি উচিত হবে? দেবীর চোখ দুটি দেবীকেই ফেরত দেব। তাতে স্থানীয় লোকেদের ধর্মীয় সংস্কার আহত হলে আমার কিছু করার নেই। আমার কর্তব্য আমাকে করতেই হবে শ্যামাপদ বাবু। ঠিক আছে, ঠিক আছে, করুন আপনার কর্তব্য। কর্তার ইচ্ছায় কর্ম করতে আমি বাধ্য, অতএব আমার সাহায্য আপনি পাবেন স্যার। টমাস বললে, একটা কাজ করা যাক। এ ব্যাপারে যা করার আপনি করুন। লোকে জানুক যে মূর্তিটিকে আপনি খুঁজছেন, এবং খুঁজে বের করা হলে পর সকলে জানুক যে মূর্তিটিকে আপনিই খুঁজে বের করেছেন। চোখ দুটি আপনাকে দিয়ে দিচ্ছি। মূর্তি উদ্ধার হলে পর সবাইকে বলবেন যে চক্ষুষ্মতি দেবী মূর্তিই আপনি উদ্ধার করেছেন। তারপর শাস্ত্রসম্মত অনুষ্ঠান করে মূর্তিকে প্রতিষ্ঠা করবেন। মন্দির আমি তৈরি করিয়ে দেব। মাথা চুলকোতে চুলকোতে শ্যামাপদ বললেন, এর মধ্যে আমাকে আবার টানছেন কেন স্যার? আমি আমার কাজকর্ম পুজো আচ্ছা নিয়ে থাকি, আমার সময় কোথায়? মৃদু হেসে টমাস বললে, আপনাকে কিছু করতে হবে না, যা করা সব আমরাই করব। এই কাজ আপনি করেছেন বলে এখানকার লোকদের মধ্যে শুধু প্রচার করা হবে। মূর্তি উদ্ধার হলে পর অবশ্য তা করা হবে। এ নিয়ে মাথা না ঘামিয়ে আপনি অরুণকে পাঠিয়ে দিন আমার কাছে। এ অন্তরীণ রাজবন্দী, তাকে কোনো কাজে লাগানো কি ঠিক হবে? আমার ডিএসপি বন্ধুর তরফ থেকে আমি ওকে কাজে লাগাব। কাজে চিন্তার কোনো কারণ নেই। ওকে কাজে লাগালে ওর দায়িত্ব আমিই নেব। এই দেখবেন স্যার, আমি যেন কোনো বিপদে না পড়ি। কাল সকালে আমাদের প্রথম কাজ হবে আপনার বাড়ি গিয়ে অরুণের সঙ্গে দেখা করা। সে তো খুব ভালো কথা। আমার অশেষ সৌভাগ্য, আমার কুড়ে ঘরে আপনার মতন মানি লোকের পায়ে ধুলো পড়বে। এখন আমি চলি স্যার। এখনই যাবেন কি? একটু চা, কফি, তামাক যদি ইচ্ছে করেন? না না স্যার, না, চা বা তামাক আমি স্পর্শ করি না। তাছাড়া আমার এখানে খেলে আপনার জাট যাবে, তাই তো? তারপর আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললে, তোমার জাত বোধহয় আজ রাত্রেই চলে গেল। গেল বুঝি? আমিও হাসতে হাসতে বলি, কই, সেরকম কিছু তো অনুভব করছি না। শ্যামাপদ বললেন, অনেক রাত হলো স্যার, আমাকে ছেড়ে দিন। রাত করেই তো এসেছেন, রাত হওয়ার অজুহাত দিলে মানবো কেন? একটু বসুন। ওহো, ভুলেই গেছিলাম যে আমার এখানে বসলেও আপনার জাট যাবে। ঠিক আছে, বসতে হবে না, দাঁড়িয়েই থাকুন। আমার দু একটি কথা শুনুন। ঘন্টা কয়েক আগে সন্ধ্যার পরে একটা অতিকায় গিরগিটিকে ডেকেছিলাম এটি কেউটে সাপকে তাড়া করতে। আপনার রাজু মণ্ডল গিরগিটিটাকে মেরে কেউটে সাপটাকে বাঁচালো, কারণ কেউটে সাপটা নাকি একটা বাস্তু সাপ। সাপটা নাকি বালুচরের নিচে মন্দিরে থাকে। রাজু মণ্ডল বলছিল যে আপনি নাকি নিজের চোখে ওই সাপটাকে মাটির তলার মন্দির থেকে বেরিয়ে আসতে দেখেছেন। না না, কখনো না, রাজু বাজে কথা বলছে। আপনি বিশ্বাস করুন স্যার, মাটিতে চাপা মন্দিরের কোনো খবরই আমি রাখি না বা রাখার চেষ্টা করি না। তার মানে ওই সাপটা বাস্তু সাপ নয়? না না, সে কথা আমি বলছি না। এই অঞ্চলের অধিকাংশ কিউটে সাপই বাস্তু সাপ, অতএব ওই সাপটাও বাস্তু সাপ হতে পারে। মাটির নিচে চাপা পড়া কোনো বাস্তুতে হয়তো তার বাস। বাস্তুটা হয়তো অষ্টভুজার মন্দির, কি বলেন? আমি কি বলবো স্যার, এ সম্পর্কে আমি কখনোই কিছু জানার চেষ্টা করিনি। আপনাকে আগেই বলেছি, যে দেবী মাটির নিচে বিরাজ করছেন তার উদ্দেশ্যে আমার পূজা পাঠ চললেও তিনি কোথায় আসেন তা জানার চেষ্টা আমি কখনোই করব না। আচ্ছা শ্যামাপদ বাবু, এখানকার চোরাবালির খবর রাখেন? হ্যাঁ রাখি, মানে আছে জানি, তবে কোথায় আছে তা বলতে পারবো না স্যার। আমরা কিন্তু বলতে পারবো, একটু আগে তা আবিষ্কার করেছি। আপনি যদি চান আপনাকে তার কাছে এখনই নিয়ে যেতে পারি। না না, ওর ধারে কাছেও যেতে চাইনে। দোহাই আপনাদের, দয়া করে আপনারাও যাবেন না ওর কাছে। আমি বললাম, যাব না ভাবলেই কি ওকে এড়ানো যাবে? আজ তো আমরা আমাদের অজান্তে ওর মুখোমুখি হয়েছিলাম। মিস্টার টমাসের কুকুরটা তো ওর মধ্যে পড়েই গিয়েছিল। অনেক কষ্টে বালির মধ্যে সাঁতার কেটে সে নিজেকে ওর ভেতর থেকে উদ্ধার করেছে। শ্যামাপদ অবাক হয়ে বললেন, তাই নাকি? এই বালির মধ্যে সাঁতার কাটা যায়?
যায় সে তো আমরা সচক্ষে দেখলাম, তোমরা যা দেখেছো আমি তা কখনোই দেখতে চাইনি। চোরাবালিতেই থাক, তাকে আমি দূর থেকেই প্রণাম করে যাব। প্রণাম করে যাবেন কেন? টমাস উৎসুক দৃষ্টিতে তাকালো শ্যামাপদর মুখের দিকে। চোরাবালি কি আপনার প্রণাম্য? হ্যাঁ, এইখানকার সব কিছুই আমার প্রণাম্য, কারণ এই বালুচরের প্রতিটি বালুকণা অষ্টভুজা দেবীর সান্নিধ্যে পবিত্র হয়ে উঠেছে। গোটা বালুচরটাই দেবীর স্থান। চোরাবালির বালির মধ্যে একটা অদ্ভুত ব্যাপার দেখেছি, এমনটি কোথাও কখনো দেখেছি বলে মনে হয় না। কি স্যার? একটা অদ্ভুত আলো, জ্যোৎস্নায় ঝলমল করছে বালির স্তর, কিন্তু আকাশে চাঁদ নেই, অর্থাৎ বালি ফুঁড়ে আলো বেরিয়ে আসছে। মায়ের আলো! শ্যামাপদর গলার স্বর কেঁপে ওঠে। অষ্টভুজা জ্যোতি! চোরাবালি থেকে বিকীর্ণ আলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্বন্ধে বিন্দুমাত্র আগ্রহ নেই শ্যামাপদর। টমাস এ সম্পর্কে বলতে গিয়ে থেমে গেল তার ভক্তি গদগদ ভাব দেখে। আবেশ জড়ানো স্বরে তিনি বললেন, স্বয়ং প্রকাশ আলো, তারই আলো। এই আলো যে আপনারা দেখেছেন, আপনারা ধন্য। আমাদের মতো আপনিও ধন্য হতে পারেন। চলুন এই আলো আপনাকেও দেখিয়ে দিই। না না, এই আলো আমি সইতে পারবো না। মায়ের আলো বা অষ্টভুজার জ্যোতি যাই হোক না কেন, এই ভুতুরে আলো, আমি যাই। চলুন আপনাকে এগিয়ে দিই। শুধু টমাস নয়, তার জ্যাকি কুকুরও শ্যামাপদকে এগিয়ে দেবার জন্য এগিয়ে যায়। আমি তাদের সঙ্গে যেতে চাইলাম, কিন্তু টমাস বাধা দিয়ে বললে, না না, তোমাকে যেতে হবে না, তুমি এখন শুয়ে পড়ো। টমাস শ্যামাপদকে এগিয়ে দিয়ে বজরাতে ফিরে আসার আগেই আমি ঘুমিয়ে পড়লাম। শ্যামাপদর বাড়ির বাইরের বাগানের মধ্যে চেয়ার পেতে আমরা ঢিবির পাশে চোরাবালি এবং চোরাবালি থেকে বেরিয়ে আসা আলো নিয়ে আলোচনা করছি। শ্যামাপদ পুজোয় বসেছেন, কাজেই আমাদের আলোচনায় তিনি অনুপস্থিত অবশ্য নীলাও, কারণ সে আমাদের জন্য খাবার তৈরি করছে। টমাস, অরুণ ও আমরা তিনজনে মিলে চোরাবালির আলোর রহস্য ভেদের চেষ্টা করছি। অরুণ বললে, ভুতুরে আলো বলে কিছু নেই, ওই আলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই আছে। পৃথিবীতে এমন কিছু নেই বুদ্ধিতে যার ব্যাখ্যা হয় না। তাহলে তোমার বুদ্ধি দিয়ে আলোর ব্যাখ্যা করো। এই আলো তো আমি চোখে দেখিনি, চোখে দেখতে হলে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা তো হবেই, অন্ধকার না হলে তো এই আলো ফুটবে না। আপাতত অবশ্য দিনের আলোয় জায়গাটি দেখে আসা যেতে পারে। ঠিক বলেছ, দিনের আলোয় চোরাবালি পরীক্ষা করে চোরাবালির মধ্যেই প্রচ্ছন্ন স্বয়ংপ্রভ বস্তুকে চিনে নেওয়া যেতে পারে। চলো এখনই যাই। একটু অপেক্ষা করুন, নীলা খাবার করে নিয়ে আসছে, আমরা খেয়ে ঠেয়ে রওনা হব। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হলো না। একটু বাদেই নীলা এলো লুচি তরকারি ও মিষ্টি নিয়ে। মাটিতে আসন পেতে কলা পাতা বিছিয়ে তাই পরিবেশন করলে সে আমাদের। খাওয়ার পর অরুণ বললে, চলুন এখন যাই আমরা। নীলা বললে, আমিও যাব। ভুরু কুচকে নীলার মুখের দিকে তাকিয়ে অরুণ বললে, তুমিও যাবে মানে? আমরা কোথায় যাব জানো? না, জানার দরকারও নেই, যেখানেই যাও সেখানেই যাব। আমরা যাব চোরাবালি দেখতে। মিস্টার টমাস রাইট ও শঙ্কু গতরাত্রে চোরাবালির কাছে গিয়েছিল। এখন দিনের আলোয় পরীক্ষা করতে চাই আমরা। তুমি জানো নিশ্চয়ই চোরাবালি কিরকম ভয়ানক জিনিস। জানি বই কি, কিন্তু তবু যাব, কারণ তোমরা যাচ্ছ। শঙ্কু ওইটুকু ছেলে, তার যদি ভয় না করে আমারও করবে না। বোঝা গেল যে নীলা আমাদের সঙ্গে যাবেই, অতএব তাকে নিয়েই বেরিয়ে পড়লাম আমরা। রাজু মণ্ডল এবং কালু মিয়াও আমাদের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু টমাস তাদের বাধা দিয়ে বললে, তোমাদের যাবার দরকার নেই, তোমাদের স্বদেশী বাবুর পাহারাদারের কাজ আমিই করব। বলে সে তার কোমরের খাপ থেকে পিস্তল বের করে দেখালো তাদের। রাজু বলল, দারোগা ঠাকুরের জিগাইয়া আহি। আরে জিজ্ঞেস করতে হবে না, তোমার দারোগা ঠাকুরেরও ঠাকুরিনী মিলিটারি সাহেব, মাদারীপুরের ডিএসপির বন্ধু। এরপর রাজু ও কালু আর কিছু বলার সাহস পেল না। অরুণ টমাসকে বললে, যদি অনুমতি দাও একটা জিনিস আমার সঙ্গে নেব। কি জিনিস? বোমা পিস্তল নয় তো? বলতে বলতে মুখ টিপে হেসে ফেলে সে। আরে না না, সম্পূর্ণ নির্দোষ একটা ক্যানভাসের থলি। থলির মধ্যে কয়েক শিশি রাসায়নিক পদার্থ আছে, যাদের সাহায্যে মাটি বা বালি পরীক্ষা করা যেতে পারে। খুব ভালো, নিয়ে চলো এখনই। চরের মধ্য দিয়ে চলতে চলতে আখের ক্ষেত পেরিয়ে যাই। আখের ক্ষেত পেরোতেই নদীর ধারে সেই বালির ঢিবি চোখে পড়ল। কাছাকাছি এরকম গোল আকার ঢিবি আর নেই, কাজেই কোনো সন্দেহই থাকে না যে সেই একই ঢিবির দিকেই যাচ্ছি আমরা। ঢিবির ওপরে উঠে
টমাসের পুঁতে দেওয়া নিশানটি চোখে পড়ল। টমাস খুশি হয়ে বলল, নিঃসন্দেহে সেই ঢিবিতেই আমরা পৌঁছে গিয়েছি। ঢিবি খাড়া হয়ে নিচে নেমে গিয়েছে। নিচের ওই বালিতে পড়ে গিয়েই ডুবতে বসেছিল জ্যাকি। তারপর সাঁতার কেটে নিজেকে বাঁচিয়েছিল। অতএব ওই বালি চোরা বালি। চারপাশের বালির তুলনায় ওই বালির মধ্যে কোনো পার্থক্য আছে কি না বোঝার চেষ্টা করি। পার্থক্য আছে। জমাট বাঁধা পলি নয়, শুধু বালি। তার রং ফ্যাকাশে সাদা থেকে হলুদ। অরুণ বললে, নিচে নেমে গিয়ে কাছের থেকে পরীক্ষা করা যাক। সাবধানে নিচে নামি আমরা। চোরাবালিতে যাতে পা না পড়ে তার জন্য ঢিবি ঘেঁষে দাঁড়াই। এলোমেলো ঢেউ খেলানো বালি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। অনেক দূর হলেও একটা নির্দিষ্ট সীমা যেন চোখে পড়ে। চারপাশে মোটামুটি চৌকো আকারের একটি এলাকাকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেকগুলো সুপারি ও নারকেলের গাছ। সুপারি ও নারকেল গাছ দিয়ে ঘেরা এলাকাটি যেন চোরাবালির এলাকা। সত্যি চোরাবালি কিনা পরীক্ষা করতে হলে বালির মধ্যে নামতে হবে। টমাস আজ জ্যাকিকে সঙ্গে আনেননি, অতএব আমাদের মধ্যেই একজনকে বালিতে নামতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কে নামবে বালিতে? হঠাৎ অরুণ এগিয়ে গিয়ে বললে, আমি নামব। বলে কাঁধে ঝোলানো থলিটা সে নীলার হাতে দিয়ে দিল। তারপর ভালো করে মালকোচা মেরে এগিয়ে গেল বালির মধ্যে। এগিয়ে যেতে যেতেই হঠাৎ ডুবে যেতে উদ্যত হলো অরুণ। চোরাবালির গ্রাসের মধ্যে পড়েছে সে। নীলা চিৎকার করে ওঠে, অরুণ চোরাবালির গ্রাসের মধ্যে পড়েছে। চোরাবালির মধ্যে পুরোপুরি ডুবেই গেল অরুণ। তারপর প্রাণপণে দু হাতে দুপাশের বালির মধ্যে চাপ দিয়ে সে বালির ওপর উঠে এলো এবং উপুর হয়ে শুয়ে পড়ল বালির ওপরে। তারপর শুরু হলো বালির ওপরে সাঁতার কাটা। চোরাবালি জলের মতো অরুণকে ডুবিয়ে ফেলতে চায়। হাত ও পা চালিয়ে সে তার দেহটাকে ভাসিয়ে রাখে। প্রাণপণ শক্তিতে দু হাত দিয়ে বালি কেটে কেটে আস্তে আস্তে এগিয়ে যায় অরুণ। বালির মধ্যে সাঁতার কাটা যে সম্ভব তা কল্পনাও করিনি কখনো আগে। অরুণ অনায়াসে চোরাবালির ওপরে সাঁতার কাটছে এবং পারাপার হচ্ছে, অর্থাৎ চোরাবালির এপার থেকে ওপারে যাচ্ছে। চোরাবালির এলাকাকে সাঁতার কেটে প্রদক্ষিণ করে সে প্রমাণ করল চোরাবালি একটা ছোটখাটো হ্রদ বা পুকুরের আকারে বিন্যস্ত। চোরাবালিতে সাঁতার কাটা শেষ করে ফিরে এলো অরুণ। অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে সে। বেশ কিছুক্ষণ বসে বসে বিশ্রাম করার পর সে বললে, মনে হচ্ছে যে এখানে একটা পুকুর ছিল। বালি জমে জমে পুরো চোরাবালির স্তর গড়ে উঠেছে পুকুরের মধ্যে। তারপর চোরাবালি থেকে নমুনা তুলে পরীক্ষা করে অরুণ। তার থলি থেকে রাসায়নিক পদার্থগুলো বের করে একে একে বালির ওপরে প্রয়োগ করে। বালির মধ্যে ক্যালসিয়াম এবং ফসফেটের লক্ষণ দেখতে পায় সে। রাতের আধারে চোরাবালি থেকে যে আলো বিকীর্ণ হতে দেখেছি তার উৎস বালির সঙ্গে মিশে থাকা এই ফসফেট। ফসফেটের ফসফরাস স্বতঃস্ফূর্তভাবে আলো বিকীর্ণ করে এবং অন্ধকারের মধ্যে আলো সঞ্চার করে। স্পষ্টত এই ক্যালসিয়াম ও ফসফেট এসেছে ঝিনুক, শামুক এবং মাছের দেহাবশেষ থেকে। অর্থাৎ চোরাবালির আড়ালে চাপা পড়া পুকুরের ঝিনুক, শামুক ও মাছ বালির মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের একটা কনসেন্ট্রেশন। এরপর আর কোনো সন্দেহ থাকে না যে একটা বালি চাপা পুকুরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। অরুণের চোরাবালি পরীক্ষার ফল জানার পর আমি বললাম, জ্যাঠামশাই বলেছিলেন যে অষ্টভুজার মন্দিরের সামনে একটা পুকুর ছিল, পুকুরে প্রচুর মাছ ছিল। সেই পুকুরই হয়তো এটা, অরুণ বললে। হয়তো কাছাকাছি অষ্টভুজার মন্দির বালিতে চাপা রয়েছে। আমার মনে হচ্ছে এখানে একটু খোঁজাখুঁজি করলেই মন্দিরটাকে খুঁজে বের করতে পারবো আমরা। টমাস বললে, গতকাল সন্ধ্যায় যে বাস্তু সাপটাকে দেখেছি তাকে অনুসরণ করে হয়তো ওই মন্দিরে পৌঁছে যেতে পারি, কিন্তু তার দেখা কি আর পাবো? অরুণ বললে, দয়া করে যদি সে দেখা দেয় তবেই দেখা পাবেন। আমি বললাম, গোসাপ দেখা দিলে বাস্তু সাপ দেখা দিতে পারে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যেখানে গোসাপ সেখানেই সাপ। গোসাপের খাদ্য হবার জন্যই সাপ এগিয়ে আসে, অর্থাৎ গোসাপের খাদ্য হয়েই তার সাপ জন্ম যেন সার্থক হয়। অরুণ বললে, সাধারণত জলা বা পুকুরের ধারে গোসাপ থাকে। এখানে গোসাপ কেউটে তাড়া করেছিল। এর থেকেই প্রমাণ হচ্ছে যে নিকটেই কোনো জলা বা পুকুর আছে। অর্থাৎ চোরাবালি চাপা এই জায়গাটা যে পুকুর তার একটি প্রমাণ হচ্ছে গোসাপের অস্তিত্ব। সে যাই হোক, অষ্টভুজার মন্দির কোথায় ছিল তার হদিশ বোধহয় পেয়ে গেলাম। আমারও তাই মনে হচ্ছে।
অরুণ বললে, এখন মন্দিরের দিকে মন দেওয়া যেতে পারে, মানে মন দিয়ে খোঁজা যেতে পারে। পুকুরে কোন ধারে মন্দিরটা ছিল জানতে পারলে এই চোরাবালির এলাকার সেই দিকে খোঁজাখুঁজি করা যেতে পারে। যতীনবাবুর কাছে গিয়ে জেনে আসলে হয়। বাবাও জানতে পারেন, বাবার কাছ থেকে অরুণদা আর আমি জেনে আসতে পারি। অরুণ বললে, সেই ভালো, শ্যামাপদবাবুর কাছ থেকে জেনে আসা যাক। নীলার আমার সঙ্গে যাওয়ার দরকার নেই, আমি একাই যাব। নীলা গম্ভীর মুখে বললে, না, সে হয় না, তোমাকে একা ছেড়ে দিলে বাবা রাগ করবেন। ঠিক বলেছ, অরুণকে একা ছেড়ে দেওয়া যায় না, চলো আমরাও যাই ওর সঙ্গে। আমি বললাম, তার আগে এই চোরাবালির চারপাশে ঘুরে দেখলে হয় না? জ্যাঠামশাই বলেছিলেন যে মন্দিরের সামনেই ছিল পাথর দিয়ে বাঁধানো ঘাট, বুঝলে হয়তো ওই ঘাটের আভাস পাওয়া যেতে পারে। মন্দিরের মতো পুকুর ঘাটেও বালি চাপা পড়েছে, মন্দিরের মতো ঘাটেরও কোনো চিহ্ন কোথাও দেখছি না। অবশ্য খোঁজাখুঁজি চালিয়ে গেলে হয়তো এমন কিছুর হদিশ মিলতে পারে যা দেখে মন্দির ও পুকুর ঘাটের আভাস পাওয়া যেতে পারে। চারদিকে ভালো করে তাকিয়ে অরুণ বললে, একঘেয়ে বালির বিস্তারের মধ্যে বিশেষ কোনো ব্যতিক্রম তো দেখছি না। চোখে তেমন কিছু দেখা না গেলেও একটা মিষ্টি গন্ধ আসছে না? ধূপ ধুনো ফুল আর চন্দনের একটা মিশ্র গন্ধ। ঠিক কোন দিক থেকে গন্ধটা আসছে বোঝা না গেলেও এইটুকু বোঝা গেল যে কাছাকাছি কোথাও কেউ পুজো করতে বসেছে। কিসের গন্ধ এটা? টমাস উৎসুক কণ্ঠে প্রশ্ন করে। পুজোর গন্ধ? পুজোর গন্ধ? বালির তলায় চাপা পড়া মন্দিরে কি কেউ পুজো করতে বসেছে? না না, সে কি করে সম্ভব? অরুণ বললে, বালি চাপা মন্দিরের মধ্যে কে পুজো দেবে? ভৌটুরের ব্যাপার, কি বলো? এমন সময় ঢিবির আড়াল থেকে বেরিয়ে এলেন শ্যামাপদ। তাকে দেখে নীলা উচ্ছ্বসিত স্বরে বলল, এই যে বাবা এসেছেন, পুজোর গন্ধ কোত্থেকে আসছে উনিই বলতে পারবেন। বাবা, এখানে কোথায় পুজো হচ্ছে বলতে পারো? এই দেবী স্থান এটা। এখানকার লোকেরাই বালুচরের পুরো এলাকাকে ঠাড়াইনের স্থান বলে। এখানে যে কোনো জায়গাতেই দেবীর সান্নিধ্য পাওয়া যায়। দেবীর সান্নিধ্য এই জাতীয় ধূপ ধুনো ফুল চন্দনের গন্ধের মধ্য দিয়ে ফুটে ওঠে। দেবী যে নিত্য জাগ্রত তার প্রমাণেই গন্ধ। মৃদু হেসে টমাস বললে, ব্যাপারটা কিরকম অলৌকিক বলে বোধ হচ্ছে। এই দেবীর স্থানে অলৌকিক বলে কিছু নেই। শ্যামাপদ গম্ভীর মুখে বললেন, এখানে আপনার আমার নিয়ম খাটবে না। আচ্ছা বাবা, অষ্টভুজার মন্দিরটা পুকুরের কোন দিকে ছিল বলতে পারো? পুকুর? কিসের পুকুর? কোন পুকুর? মন্দিরের ধারের পুকুর। এই তো সেই পুকুর, এই চোরাবালি। অরুণ এবং টমাসের মুখের দিকে কিরকম যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালেন শ্যামাপদ। তারপর বললেন, পুকুরের হদিশ তাহলে মিলল, মন্দিরও আর দূর নয়। অরুণ বললে, মন্দির নিকটে আছে বলেই আন্দাজ হচ্ছে। আপনি শুধু বলুন, পুকুরের কোন দিকে ছিল মন্দিরটা? সে সে আমি বলতে পারবো না, আমার বাবার কাছ থেকে তো আমি জেনে রাখিনি। আমি বললাম, জ্যাঠামশাই বলেছিলেন না যে মন্দিরের সামনেই পদ্ম পুকুর, বাঁধানো স্নানের ঘাট। অরুণ বললে, সব চোরাবালিতে চাপা পড়েছে দারোগাবাবু, দেখছেন তো, একদা যা পদ্মপুকুর ছিল এখন তা চোরাবালিতে পরিণত। হ্যাঁ, এই প্রথম দেখছি, আপনারা বিশ্বাস করুন, এই চোরাবালির কথা আমার জানাই ছিল না। যতীনবাবু আরও বলেছিলেন যে পুকুরের ধারে একজোড়া গোসাপ ও একটা বিশাল কাছিম থাকতো। আমি বললাম, গোসাপ তো গত রাত্রেই দেখেছি আমরা। অরুণ বললে, সে হয়তো পদ্মপুকুরের গোসাপের বংশধর। সেই কাছিমটি বোধহয় বেঁচে আছে, কারণ কাছিম দীর্ঘজীবী। বেঁচে থাকলেও এই চোরাবালির মতো থাকতে পারে না, হয়তো নদীর ধারে চলে গিয়েছে। অরুণ বলল। শ্যামাপদর মুখের পানে তীক্ষ্ণ দৃষ্টি হেনে অরুণ বললে, ধূপ ধুনো ফুল চন্দনের গন্ধ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিকটেই কোথাও পুজো চলছে। দারোগা মশাই, আপনি বলুন তো, এই বালুচরের মধ্যে কোথায় পুজো হচ্ছে? আমি তার কি জানি? আমার নিজের পুজো আর্চা নিয়ে আমার দিন রাত কেটে যায়, কোথায় কে পুজো করছে তার খবর আমি কিছুই জানি না। আমার কিন্তু মনে হচ্ছে বালির নিচে চাপা পড়া মন্দিরেই পুজো হচ্ছে। মন্দিরটা হয়তো কাছেই আছে। এর আমি কিছুই জানি না, বেলা অনেক হলো, এখন ঘরে ফেরা যাক। বলে শ্যামাপদ ঢিবি বেয়ে উঠতে থাকেন। তাকে অনুসরণ করে টমাস। অগত্যা আমরাও এগিয়ে যাই। এমন সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দে মাটি কেঁপে ওঠে। বিস্ফোরণ ঘটেছে ঢিবির ওপরে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঢিবির চূড়া ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। টমাস ও শ্যামাপদ এগিয়ে গিয়েছিলেন, ধোঁয়ার আড়ালে তারাও চাপা পড়েন। আমরা ছুটে যাই তাদের কাছে। অরুণ পরীক্ষা করে
বিস্ফোরণের জায়গাটিকে। কি যেন কুড়িয়ে নেয় সে। দৈহিক কোনো ক্ষতি না হলেও মানসিক আঘাত পেয়ে মুহ্যমান হয়ে পড়েছেন শ্যামাপদ ও টমাস। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন তারা। খানিকক্ষণ বাদে টমাস ক্ষীণ স্বরে বলে ওঠেন, কাছাকাছি আমরা ছাড়া তো কেউই নেই। তবে কি, বলে তিনি অরুণের মুখে কটাক্ষপাত করলেন। আমার দিকে তাকাচ্ছেন কি? আমার মতো বোমা বিশারদ ভারতে খুঁজে না পাওয়া গেলেও এখানকার এই অপকর্ম কিন্তু আমি করিনি। নীলা, তুমি তোমার পাশেই দাঁড়িয়ে আছো, তুমি বলো এ আমার কীর্তি কিনা? না, কখনো না, অরুণদা এ কাজ করেনি। রীতিমতো জোরালো গলায় বলে উঠল নীলা। তাহলে আমাদের মধ্যে আর কেউ করেছে বলে একে একে প্রত্যেকের দিকে তাকালেন শ্যামাপদ। আমিও বাদ গেলাম না। টমাস বলল, আমাদের মধ্যে বৃথাই খুঁজে যাচ্ছেন শ্যামাপদ বাবু, আমাদের মধ্যে কেউই এ কাজ করেনি। করবি বা কেন? তা অবশ্য ঠিক, আমরা সকলেই অষ্টভুজার মন্দির আর মূর্তির সন্ধান নিচ্ছি, আমাদের কেউ এ কাজ করতে পারে না। অতএব ধরে নিতে হয় যে স্থানীয় লোকেরা বিস্ফোরক পদার্থ প্রয়োগ করে তাদের প্রতিবাদ জ্ঞাপন করেছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানকার লোকেরা চায় না যে আমরা বালিতে চাপা মন্দির বা মূর্তি উদ্ধার করি। মিস্টার টমাস, আমি আপনাকে আগেই বলেছি, স্থানীয় লোকেরা দেবীকে প্রচ্ছন্নভাবে পেয়েই খুশি। তারা মনে করে দেবী প্রচ্ছন্নভাবেই জাগ্রত এবং স্থানীয় লোকদের হিত সাধন করছেন। অরুণ বলল, স্থানীয় লোকদের মধ্যে কেউ এই কাজ করেছে বলছেন, কিন্তু এখানকার ধারে কাছেও তো কেউ নেই, কোথাও লুকিয়ে আছে বলেও মনে হচ্ছে না। অবশ্য এমন হতে পারে বালির মধ্যে কেউ টাইম বোম পুঁতে রেখেছে। টমাস বলে, আমারও তাই মনে হচ্ছে। অরুণ বললে, কিন্তু পূব বাংলার এই গ্রাম অঞ্চলে এমন কে আছে যে টাইম বোমার ব্যবহার জানে? আমি হেন বোমা বিশারদ টাইম বোম কখনো চোখেও দেখিনি। শ্যামাপদ বললেন, পূব বাংলার নগণ্য গ্রামাঞ্চল হলেও এখানে বড় লোকের অভাব নেই। এই জবসার পালবাবুরা তো রীতিমতো কোটিপতি। তা বোমা সংগ্রহ করা কি এমন কোনো কঠিন ব্যাপার? যতদূর জানি মাটি চাপা অষ্টভুজার মূর্তি উদ্ধার করার ব্যাপারটাকে তারা একটু সমর্থন করেন না। জনমত যখন আমাদের বিরুদ্ধে, তখন আমাদের অনুসন্ধান বন্ধ করে দেওয়াই বোধহয় বাঞ্ছনীয়। টমাস বললে। টমাসের মুখের ওপরে তীক্ষ্ণ দৃষ্টি হেনে অরুণ বললে, অনুসন্ধান আপনার প্রেরণা এবং প্ররোচনাতেই তো শুরু করা হয়েছে। সাফল্যের মুখে এসে আপনি তা বন্ধ করে দিতে চান? হ্যাঁ, সকলের নিরাপত্তার কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিতে চাই। এখানকার লোকেরা সত্যি যখন চায় না, কিন্তু আপনি যখন দেবী মূর্তিকে ফেরত দেবার সংকল্প করেছেন, তখন আপনার সংকল্প পূরণ না হওয়া পর্যন্ত সন্ধান পর্ব চালিয়ে যেতেই হবে। মূর্তিটিকে খুঁজে বের করে চোখ দুটিকে যথাস্থানে স্থাপন করলেই আপনার কাজ শেষ হবে। আপনি সাহস না পান, এই কাজ আমিই করব। ঠিক আছে, তুমিই করো, পাথরের চোখ দুটি আমি তোমাকেই দিয়ে দেব। শ্যামাপদ বললেন, অনেক বেলা হয়েছে, এখন বাড়ি ফেরা যাক। শ্যামাপদর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করি আমরা। নীলা মুসুর ডাল, ইলিশ মাছের ঝোল ও ভাত রান্না করে রেখে এসেছিল, তাই যত্ন করে পরিবেশন করে খাওয়ালো সে আমাদের। খাওয়া শেষ করে টমাস ও শ্যামাপদ বিশ্রামের তাগিদ অনুভব করেন। টমাস চলল তার বজরায়, তাকে এগিয়ে দিতে যান শ্যামাপদ। অরুণের অনুরোধে আমি থেকে যাই তার সঙ্গে। টমাস ও শ্যামাপদ চলে যেতেই অরুণ বললে, চলো আমরা আবার যাই ওখানে, মানে ওই চোরাবালির এলাকায়। নীলা বললে, আমিও যাব, কিন্তু তা তো যাবেই, তুমি তোমার পাহারাওয়ালা। কি যে বলো তুমি, তোমাদের বিপদের মুখে ঠেলে দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারবো না বলেই যেতে চাই। কালু ও রাজু ভাইকেও নিয়ে যাব। কিন্তু কালু ও রাজু আমাদের বাড়ি থেকে বেরোতে দিতে চাইল না। রাজু বললে, আইজার বাইর হইবেন না, অনেক ঘুরছেন, এলা ঘরের মধ্যে বইয়া থাকেন। অরুণ বললে, তুমি কি আমাদের আটকে রাখতে চাও? হ, কর্তার হুকুম, সাহেবও এই কথাই কইছে। রাজুর মুখের ওপরে তীক্ষ্ণ দৃষ্টি হেনে নীলা বললে, তুমি কি শঙ্কু ও আমাকেও আটকে রাখতে চাও? দারোগা ঠাকুর ও সাহেব তো এরকম কথাই কইলেন। বলুন গে সেরকম কথা, আমরা তা মানব না, কারণ শঙ্কু ও আমি তোমাদের দারোগা ঠাকুরের নজরবন্দি নই। চলো শঙ্কু, অরুণদা না যেতে পারুন, তুমিও আমি যাই ওখানে। অরুণদা, ওই চোরাবালির এলাকায় গিয়ে কি করতে হবে আমাদের বলে দাও তো। বুঝতে হবে, ওই চোরাবালির এলাকা তো একটা পুকুর পাড়ের বাঁধানো ঘাটটিকে খুঁজে বের করতে হবে, কারণ ওই ঘাটের পাশেই ছিল মন্দিরটা। ঘাটটিকে খুঁজে পেলেই বুঝবে যে নিকটেই মন্দির বালির নিচে চাপা আছে।
চরের ওপর দিয়ে আবার হাঁটতে থাকি আমরা। বালি ও পলি মাটিতে চিহ্নিত পায়ে চলা পথ ধরে এগিয়ে যাই বালির ঢিবি বা বালিয়াড়ি লক্ষ্য করে। চড়া রোদ চোখ ধাঁধিয়ে দিচ্ছে, চারপাশের নিস্তব্ধতা রোদের সঙ্গে মিশে যেন ঝাঁঝাঁ করছে। দুপাশে বনঝাউয়ের ঝোপ, ওখান থেকে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। বালির ঢিবি বা বালিয়াড়ি, স্তরে স্তরে বালি জমে পাহাড়ের আকার নিয়েছে। ঢিবির ওপরে দাঁড়িয়ে চোরাবালির দিকে তাকাই। চারপাশে সুপুরি ও খেজুর গাছ দিয়ে ঘেরা সাদা থেকে হলুদ রঙের বালির মধ্যে চোরাবালিকে শনাক্ত করতে পারি এখন। চোরাবালি চিনতে পারছি এক নজরে। আমি নীলার দিকে তাকিয়ে বললাম, নীলাদি, তুমি চিনতে পারছো তো? নীলা জবাব দিল, হ্যাঁ, কিন্তু তবু ভয় করে। ভয় কি? চোরাবালির মধ্যে পড়ে গেলেই সাঁতার কাটবে। আমি যে ভালো সাঁতার জানি নে ভাই। ঠিক আছে, এসো। সুপুরি ও খেজুর গাছগুলো ঘেঁষে চলতে থাকি। এ পাশে ঢিবির মতো উঁচু পাড় না থাকলেও ওই গাছগুলো বরাবর শক্ত জমাট বাঁধা জমির আভাস পাওয়া যাচ্ছে। চলো এগিয়ে যাই। আমরা এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে ঢিবি থেকে নেমে আসি। ঢিবি থেকে নেমে এসে চোরাবালির সীমানা বরাবর খাদ দেখতে পাই। সুপারি ও খেজুর গাছ ছাড়া এই খাদ চোরাবালির সীমানাও চিহ্নিত করছে। একদিকে ঢিবি ও বাকি তিন দিকে খাদ চোরাবালিকে মোটামুটি চৌকো আকার দিয়েছে। ঢিবির ওপরে দাঁড়িয়ে এই খাদ চোখে পড়েনি। ঢিবি থেকে নেমে চোরাবালির সীমানা অনুসরণ করে হাঁটতে হাঁটতে খাদটাকে আবিষ্কার করি। খাদের ওপর দিয়ে চলতে চলতে হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দ শুনেই থমকে দাঁড়াই আমরা দুজন। শব্দ অনুসরণ করে দেখি যে খাদের ঠিক নিচে একটি গোখরো সাপ আমাদের উপস্থিতি টের পেয়ে ফনা তুলে দাঁড়িয়েছে। মাঝারি আকারের সাপ। গতকাল সন্ধ্যায় টমাসের বজরা থেকে নেমে টমাস ও আমি বালুচরের মধ্যে যাকে দেখেছিলাম, এটা হতেও পারে সেই সাপ। রাজু হয়তো একেই মন্দিরের বাস্তু সাপ বলেছিল। অষ্টভুজার মন্দিরের সাপ। মন্দির তাহলে নিকটেই আছে। হয়তো এই খাদে নামলেই বালিচাপা মন্দিরের প্রবেশপথের আভাস পাব। সাপটিকে দেখা মাত্র নীলা আর্তস্বরে চিৎকার করে উঠলেও আমি ভয় পাই না, কারণ আমার মনে হচ্ছিল যে সাপটা নিজেই ভয় পেয়েছে। যেমন ভয় গতকাল সন্ধ্যায় গোসাপটাকে দেখে পেয়েছিল, তেমনি ভয় পেয়েছে আমাদের দেখে। ভয় পেয়েই আত্মরক্ষার জন্য ফনা তুলেছে। গোকরটি যে ভয় পেয়েছে একটু বাদেই তা বোঝা গেল। ফনা নামিয়ে সে হঠাৎ দ্রুত বেগে যেতে শুরু করে। বালির ওপরে আঁকা বাঁকা রেখা টেনে জলের ধারার মতো এগিয়ে যায়, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মনে হলো কোনো ফাটল বা গর্তের মধ্যে ঢুকে পড়েছে সে। আমি বললাম, এই সাপটা বোধহয় মন্দিরের মধ্যে ঢুকে পড়েছে। বোধহয় খাদের ঠিক নিচে কোনো ফাটল বা গহ্বর আছে, যার মধ্য দিয়ে সে মন্দিরে পৌঁছে যেতে পারে। নিচে নেমে আমি দেখব। সঙ্গে সঙ্গে আমার হাত দুটি নিজের দু হাত দিয়ে চেপে ধরে নীলা বললে, নিচে নামা চলবে না, দেখতে হয় ওপর থেকেই দেখো। ওপর থেকে দেখতে দেখতে বালির সঙ্গে মিশে থাকা একটা প্রকাণ্ড কচ্ছপ যেন দেখতে পেলাম। বালির মধ্যে বালির স্তূপের মতো যেন জমাট বেঁধে আছে। বালি থেকে তাকে আলাদা করা যাচ্ছে না বলে নীলা বোধহয় তাকে দেখতেই পায়নি। চারপাশের বালির মতো কচ্ছপটাও নিঃসার। আমার মনে হলো যেন সে ঘুমোচ্ছে। হয়তো এটা তার বিশ্রামের বা ঘুমের জায়গা। নগর গ্রামে কচ্ছপ চোখে পড়েনি, কিন্তু পাশের ফতেজংপুর গ্রামের পুকুর ঘাটে একটি কচ্ছপকে ঘুমোতে দেখেছি। সৈয়দ আলী ভাইয়ের কাছে শুনেছি যে কচ্ছপরা সাধারণত পুকুর পাড়ে বাঁধানো ঘাটে পড়ে থাকতে ভালোবাসে। অতএব ধরে নেওয়া যায় যে এই কচ্ছপটাও তার পুকুরের ঘাটেই শুয়ে আছে। অষ্টভুজার মন্দিরের সামনে যে পুকুরে সে বাস করত, বন্যার পর সে পুকুর বালিতে চাপা পড়লেও কচ্ছপটি তাকে ছাড়তে পারেনি। যেখানে সে শুয়ে আছে সেটাই হয়তো সেই বালি চাপা পুকুর ঘাট। ওখানে গিয়ে বালির মধ্যে খোঁড়াখুড়ি করে ঘাটটাকে উদ্ধার করা যেতে পারে। আমি বললাম, নীলাদি, আমার মনে হচ্ছে অষ্টভুজার মন্দিরের ঘাটটিকে খুঁজে পেয়েছি। নীলা উত্তেজিত স্বরে বললে, খুঁজে পেয়েছো? কোথায়? ওই তো আমাদের সামনে রয়েছে, ওই যে যেখানে কচ্ছপটা শুয়ে আছে। কচ্ছপ? নীলা আতকে উঠল। হ্যাঁ, ওই যে বালির মধ্যে মিলেমিশে একাকার হয়ে আছে, দেখো না। জ্যাঠামশাই বোধহয় এর কথাই বলেছিলেন। অষ্টভুজার মন্দিরের ঘাটে জ্যাঠামশাই যখন তাকে দেখেছিলেন তার অনেক আগে থেকেই সে বোধহয় এখানে আছে। কচ্ছপের পরমায়ু 4 থেকে 500 বছর পর্যন্ত হয় বলে শুনেছি। কচ্ছপটি বালুকা শয্যা থেকে উঠে চলতে শুরু করল।
দেখে নীলার চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে। দেখে তোমার ভয় করছে না? ভয় করবে কেন? কচ্ছপ তো নিরীহ জীব। আমার কিন্তু অস্বস্তি লাগছে ওকে দেখে। নীলার এই অস্বস্তি দ্বিগুণতর হল যখন কচ্ছপটি তার নড়াচড়া থামিয়ে নিঃশব্দে অদৃশ্য হয়ে যায় বালির স্তূপের মধ্যে। ঠিক এমনি সময় আমাদের পায়ের নিচের বালি যেন কথা বলে ওঠে। মনে হলো যেন বালির সঙ্গে মিশে থেকে কারা যেন গল্প শুরু করে দিয়েছে। নীলা কম্পিত স্বরে বলে ওঠে, শুনছো শঙ্কু? কেউ কোথাও নেই, কিন্তু কথাবার্তা চলছে। এ যেন ভুতুড়ে ব্যাপার। ভুতুরে ব্যাপার বলে কিছু নেই, কাছাকাছি কারা রয়েছে আর কথা বলে যাচ্ছে। কোথায় রয়েছে? কেউ তো কোথাও নেই। চোখের সামনে না থাকলেও চোখের আড়ালে আছে, আমি তাদের গায়ের গন্ধ পাচ্ছি। নীলার চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে। গায়ের গন্ধ কি গো? আমি ফুল চন্দনের গন্ধ পাচ্ছি। বাবা যখন কপালে চন্দন মেখে টিকিতে ফুল বাঁধেন, তখন তার গা থেকে এই গন্ধ পাই। তার মানে তোমার বাবার গায়ের গন্ধ? না না, বাবার গায়ের গন্ধ কেন হবে? বাবা কোথায় যে তার গায়ের গন্ধ পাবো? তোমার বাবা না থাকলেও আর কেউ আছে, একজন নয়, দুজন কাছেই আছে। নীলা আমার হাত দুটি নিজের দুহাতে চেপে ধরে বলল, আমার ভীষণ ভয় করছে শঙ্কু, চলো পালিয়ে যাই এখান থেকে। বলে সে দৌড়তে শুরু করে। আমি অনেক কষ্টে তাকে অনুসরণ করি। হাঁপাতে হাঁপাতে আমরা দুজনে অরুণের ঘরে এসে ঢুকলাম। আমাদের দিকে তাকিয়ে অরুণ উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে তোমাদের? কি তাড়া করেছে নাকি? কি আবার তাড়া করবে? নীলাদি ভয় পেয়েছে। ভয় পেয়েছে? কিসের ভয়? সব কথা অরুণকে বলতে তার মুখ গম্ভীর হয়ে ওঠে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সে বললে, মনে হচ্ছে তোমরা অষ্টভুজার মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছিলে, আর একটু চেষ্টা করলেই মন্দিরের মধ্যে ঢোকার পথ খুঁজে পেতে। তবে তোমরা খুঁজে না পেলেও আর কেউ খুঁজে পেয়েছে বলেই মনে হচ্ছে। বোধহয় তাদেরই গলার স্বর তোমরা শুনতে পেয়েছিলে। নীলা ভুরু কুঁচকে অরুণের মুখের দিকে তাকিয়ে বললে, যাদের গলার স্বর শুনেছি তারা কি মানুষ? অমানুষ। মৃদুমন্দ হাসতে থাকে অরুণ। কোনো কুমতলব নিয়ে হয়তো মন্দিরের মধ্যে ঢুকেছিল। এমন সময় ঘরে ঢুকলেন শ্যামাপদ। তাকে দেখে মনে হলো যেন সদ্য স্নান সেরে এসেছেন। স্নান করলেও অবশ্য তার কপাল থেকে চন্দনের দাগ মুছে যায়নি, টিকি থেকে ফুলটাও খসে পড়েনি। ঘরে ঢুকে নীলা ও আমার দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আবার ওই চোরাবালির কাছে গিয়েছিলে বুঝি? হ্যাঁ। খুব অন্যায় করেছ, আর ওদিকে যাবে না। তারপর অরুণের দিকে তাকিয়ে শ্যামাপদ রীতিমতো কঠোর স্বরে বললেন, আজ থেকে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। টমাস সাহেবের বজরায় করে কাল সকালে আমি মাদারীপুর যাচ্ছি। সেখানে ডিএসপি সাহেবকে বলে আমি এখান থেকে অন্যত্র তোমাকে নিয়ে যাবার ব্যবস্থা করব। কেন দারোগা ঠাকুর, আমার অপরাধ কি? তোমার অপরাধ, তুমি টমাস সাহেবের প্ররোচনায় বালিচাপা মন্দির উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছ। এই ব্যাপার থেকে টমাস নিজেকে সরিয়ে আনলেও তুমি নিরস্ত হচ্ছ না। অতএব কথাটা সম্পূর্ণ না করেই শ্যামাপদ ঘর থেকে বেরিয়ে গেলেন। তার হাবভাবে বোঝা গেল যে চাপা উত্তেজনায় তিনি অস্থির হয়ে উঠেছেন। শ্যামাপদ বেরিয়ে যেতেই আমি বলি, নীলাদি, সেই গন্ধটা। নীলা চমকে উঠে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে আমার ও অরুণের মুখের দিকে। কিসের গন্ধ? অরুণ প্রশ্ন করল। ফুল চন্দনের। ঠাকুর মশাই যে ফুল চন্দন ব্যবহার করেন তারই গন্ধ। তিনি ঘরে ঢুকতেই সে গন্ধ পেয়েছ তো? তা তো পাবেই। এই গন্ধ একটু আগে নীলাদি আর আমি চোরাবালির ধারে পেয়েছি। যাদের অস্পষ্ট স্বর আমাদের কানে এসেছিল তাদের গা থেকে বোধহয় এই গন্ধটাই বেরিয়ে আসছিল। সকালেও তো ওই চোরাবালির ধারে এই গন্ধ আমরা পেয়েছিলাম, তাই না নীলা? অরুণ প্রশ্ন করে। হ্যাঁ, বাবা ঢিবির আড়াল থেকে বেরিয়ে আসার আগেই গন্ধটা আমাদের নাকে এসেছিল। বাবা বলেছিলেন যে দেবী যে নিত্য জাগ্রত তার প্রমাণে গন্ধ। কিন্তু সে গন্ধ এ ঘরে কি করে এলো? আমি প্রশ্ন করি। চমৎকার প্রশ্ন, কিন্তু তার উত্তরটা তেমন চমৎকার নাও হতে পারে। এখনই তার বিষয়ে কিছু বলতে পারবো না। রাত হোক, তারপর। রাত হলে কি হবে অরুণদা? ঠাকুর মশাই তো আপনাকে ঘর থেকে বেরোতেই দেবেন না। সেই তো হয়েছে মুশকিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরুণ। সন্ধ্যা হয়ে আসে। নীলা আমাদের দুজনকে চিড়ে দই ও সবরি কলা খেতে দিল। খেতে খেতে আবার সেই গন্ধ পাই, পুজোর গন্ধ, মন মাতানো চন্দনের গন্ধ। সঙ্গে সঙ্গে শাঁখের আওয়াজও কানে এলো। ঠাকুরমশাই
বোধহয় পুজোয় বসেছেন। একটু বাদে ঘরে এলো নীলা, বললে, পুজোর সময় হয়ে গেল, এখনো বাবা ঘরে ফিরলেন না? কিন্তু এইমাত্র পুজোর গন্ধ পেলাম যে, শাঁখের আওয়াজও হলো। ফুল তুলে চন্দন বেটে রোজগার মতো আজও পুজোর জোগাড় করে রেখেছি, তাছাড়া ধুনো দিয়ে শাঁখও বাজিয়েছি। অরুণ বলল, এসব তাহলে তোমারই কীর্তি, কিন্তু ঠাকুর মশাই গেলেন কোথায়? তা তো জানি না, পুজোর সময় পেরিয়ে গেল অথচ বাবা বাড়িতে নেই। এমন হয়নি কখনো। সন্ধ্যার আগে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েছেন। রাজু ভাই ও কালু ভাইও জানে না কোথায় গিয়েছেন তিনি। খুবই চিন্তার বিষয়। অরুণ গম্ভীর মুখে বললে, আর দেরি না করে ওর সন্ধান নেওয়া উচিত। কালু মিয়া ও রাজু মণ্ডলকে বলো খোঁজ নিতে। তৎক্ষণাৎ দুজনকে ডেকে পাঠালো নীলা, কিন্তু দুজনের একজনও পাহারা ছেড়ে শ্যামাপদকে খুঁজতে বেরোতে রাজি হলো না। রাজু বললে, পাহাড়ের সাইরা বাইর হইলে কর্তা গুসা হইব। ঝাঁটা মারি তোমাদের পাহারার মাথায়। আমার হুকুম, এখনই বেরিয়ে পড়ো তোমরা বাবাকে খুঁজতে, নইলে অরুণদাকে নিয়ে আমিই বেরোবো। না না দিদিমণি, আর্তস্বরে বলে উঠল রাজু মণ্ডল। তোমরা বাইর হইও না, আমি যাইতাছি। তারপর কালুর দিকে তাকিয়ে রাজু বলল, কাউল্লা রে, তুই পাহারা দে, আমি দেখি কর্তা কই গেল। অরুণ বললে, প্রথমে টমাস সাহেবের বজরায় যাও রাজু ভাই, তোমাদের কর্তাকে হয়তো সেখানেই পেয়ে যাবে। রাজু বললে, ঠিক কইছেন বোমা বাবু, সাহেবের থানেই ঠাকুর কর্তারে পাইয়ে যাম। দেখছো তো রাজু ভাই, লালমুখো সাহেব কিরকম তোমাদের দারোগা ঠাকুরের পুজো ঘুচিয়ে দিয়েছেন। সাহেব তোমাদের মায়েরও বেশি, কি বলো রাজু ভাই? উত্তরে রাজু কিছু বলার আগেই কালু ব্যস্ত সম্মস্ত হয়ে বললে, না না বোমা বাবু, এই কথা মুহেও আনবেন না। আমাকে ঠাড়াইন সকলের ওপরে। ঠাড়াইন যদি ইচ্ছা করেন না, ওই লাল মুখ বান্দরটার ধর থেকে মুন্টু খৈসা পড়ব। চুপ চুপ কাউল্লা। রাজু শিউরে উঠল। এই সব কথা মুহেও আনিস না। ইংরেজ সরকারের নিমক খাস, সাহেবগো নিন্দামন্ত করবি না। তুই ঠান্ডা হয়ে বস, আমি সাহেবের বজরাথন ঘুরে রাহি। বলে বেরিয়ে পড়ল রাজু, কিন্তু ফিরে এলো সে অল্পক্ষণের মধ্যেই। এত তাড়াতাড়ি সে বজরা থেকে যে ঘুরে এলো কি করে ভেবেই পেলাম না। তার কাঁধে একটা থলি, থলিটা আমার, তার মধ্যে আমার জামা কাপড় রয়েছে। রাজুর কাঁধে আমার জামা কাপড় ভর্তি থলিটাই প্রমাণ করছে যে রাজু টমাসের বজরায় গিয়েছিল, কারণ থলিটা ওইখানেই ছিল। আমি বললাম, টমাস সাহেবের বজরা থেকে আমার জামা কাপড়ের থলিটা নিয়ে চলে গেলে, অথচ তোমাদের দারোগা ঠাকুরের খবর নিলে না? খবর কিছু নাই খোকা বাবু, সাহেবের বজরায় তো যাই নাই। এইখান থেকে একটু আউগাইয়ে যাইতেই সাহেবের বজরায় মাঝির লগে মুলাকাত হইল। হ্যাঁ, খোকা বাবুর থলিখান লইয়া এইদিকে আইতাছিল। আমার লগে মুলাকাত হইতেই থলিখান আমার দিয়া কইল, ও রাতের নমাজ সাইরাই এসে ছাইরা দেবে সাহেবের বজরা। তার কাছে খবর পাইলাম যে বজরায় সাহেব ছাড়া আর কেউ নাই। বজরা ছাইরা দিব বললা খোকা বাবুর থলিখান ফেরত দিতে আইতাছিল। বজরা ছেড়ে দেবে মানে? ঝলসে উঠল অরুণের চোখ দুটি। অষ্টভুজার চোখ দুটি রেখে যাবে বলেছিল, তার কি হবে? তোমাদের দারোগা ঠাকুর নিখোঁজ হয়েছেন, অথচ সাহেব তার বজরা নিয়ে পালিয়ে যাচ্ছেন। রাজু বললে, পলাইয়া তো যাইতেছেন না, চইলা যাইতেছেন। বজরা লইয়া আইছিলেন, এলায় বজরা লইয়া ফিরে যাবেন মাদারীপুর। ফেরত যাওয়ার আগে শঙ্কুকে ওর নগর গ্রামে পৌঁছে দেওয়া উচিত ছিল, তা না করে ও থলিটা তিনি পাঠিয়ে দিচ্ছেন এখানে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে টমাস সাহেবের এখান থেকে চলে যাওয়ার তাড়া আছে, কাজেই পালিয়েই যাচ্ছেন তিনি। তোমাদের কর্তা নিখোঁজ, অথচ সাহেব পালাচ্ছেন। এই অবস্থায় বলো আমাদের কি করা উচিত? আমি জানি রাজু কোনো জবাব দেবে না। কালু মিয়া, তুমি বলো আমাদের এখন কি করা উচিত? কালু উত্তেজিত স্বরে বললে, বজরা আটক করানো উচিত। রাতের আন্ধারে গা ঢাকা দিয়া হলায় পলাইয়া যাইব, এ আমি হইতে দিব না। রাউজাদা কিছু করুক বা না করুক, আমি গিয়ে আটক করুম ওই বজরা। অরুণ বললে, একা একা পারবে তুমি বজরাটা আটকাতে? একলা কেন, চরের হ্যাকের পোগো ডাইকা নিয়ে আসুম। হকগুলো মিলা ঘিরা ফালাম ওই বজরা। ঠিক আছে, তাই করো তাড়াতাড়ি। অরুণ ব্যস্ত সম্মস্ত হয়ে বলল, যে করে হোক বজরাটাকে আটকাও। অহনি যাইতাছি বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল কালু। রাজু বললে, এইটা কি করলেন বোমা বাবু? কাউলারে তার ডিউটির থনে আকামের মধ্যে ঠেলা দিলে। আকাম কাকে বলছো? তোমাদের কর্তা কিরকম বিপদের মধ্যে পড়তে চলেছেন তা কি চিন্তা করে দেখেছো? চিন্তা আমি করুম কেন, আমি করুম কর্তা ইচ্ছা কর্ম। নীলা ব্যাকুল স্বরে বললে, বাবা খুব বিপদে পড়েছেন বুঝি? পরিস্থিতি বিপজ্জনক, এর মধ্যে বিপদ ঘটতেও পারে। আশা করি তিনি তাড়াতাড়ি ফিরে এসে সব বিপদ আপদ এড়াতে পারবেন। কিন্তু শ্যামাপদ ফিরে এলেন না।
বিকেল থেকে আকাশে ছেঁড়া মেঘের আনাগোনা চলছিল। এখন সেগুলো জমাট বেঁধে আকাশ ছেয়ে ফেলে। মেঘের গতির সঙ্গে তাল রেখে বাতাস বইছিল। মেঘ যত জমাট বাঁধে বাতাসের গতি তত বেড়ে যায়। আকাশ মেঘাচ্ছন্ন হতেই ঝড় শুরু হয়ে যায়। নীলা কাতর স্বরে বললে, এই ঝড়ের মধ্যে বাবা ফিরবেন কি করে অরুণদা? ঝড়ের আগেই ফেরা উচিত ছিল, তা যখন ফেরেনি তার সন্ধানে আমাদের বেরিয়ে পড়া উচিত। নীলা, কোনো রকম বাধা আমি মানব না। কেউ তোমাকে বাধা দেবে না। বাধা আমি দিমু। আমার ডিউটির থনে কেউ আমার একশো এদিক ওদিক করতে পারবা না। রাজু বলে উঠল। নীলা চাপা গম্ভীর গলায় বললে, তোমার ডিউটি এখন বাবাকে খুঁজে বের করা। বাবার কিছু হলে তুমিই দায়ী হবে, তোমাকেই জবাবদিহি করতে হবে। এইটা কি কও দিদিমণি? কর্তা নিজের মনে যেখানে খুশি ঘুরে বেড়াইবেন, তাতে আমার কিছু হইলে আমি দায়ী হমু? নিশ্চয়ই। তুমি পাহারাওয়ালা, শুধু তোমাদের বোমাবাবু নয়, আমাদের সকলের দিকেই তোমার নজর রাখা উচিত। এই ঝড়ের রাতে বাবা হয়তো কোনো বিপদে পড়েছেন। তুমি যাও রাজু ভাই। যাই যাই বলে মাথা চুলকোতে চুলকোতে রাজু বললে, এই বোমা বাবু যাইবেন কইতাছিলেন, আমার লগে তিনি আইতে পারেন। হ্যাঁ হ্যাঁ চলো, আমার থলির মধ্যে টর্চ লাইট, মোমবাতি, দেশলাই এসব নিয়ে নিচ্ছি। রাজু ভাই, তুমি তোমার রাইফেলটা নিতে ভুলো না। না ভুলুম না, রাইফেলটা আমার লগে থাকে সব সময়, যেইখানেই যাই রাইফেল নিয়ে যাই। খুব ভালো, এখন চলো। নীলা বললে, আমরাও যাব। আমরা মানে আমিও শঙ্কু। বাইরে এসে জমাট বাঁধা অন্ধকারের সঙ্গে ঝড়ের মুখোমুখি হই আমরা। ঝড়ের সঙ্গে আমাদের মুখের ওপরে বালির ঝাপটা এসে লাগে। সোজা হয়ে দাঁড়াতেও কষ্ট হয়। এই তুফানের মধ্যে কি মাইনসে বাইর হইতে পারে? ঝড় তুফান থামলে পর বাইর হইলে হইতো না? না, আর একটু দেরি করা যাবে না। পা চালিয়ে চলো রাজু ভাই। কোন দিকে যামু? চোরাবালির দিকে। দারোগা ঠাকুর ওইখানেই পুজো দিতে গিয়েছেন মনে হচ্ছে। বালিচাপা মন্দিরের সন্ধান তার নিশ্চয় জানা ছিল। তাই তো নীলা ও শঙ্কু বালিচাপা পুকুর ঘাটের উপর দাঁড়িয়ে পুজোর গন্ধ পেয়েছে। মাটির নিচে মানুষের কণ্ঠস্বরও শুনেছে। একই গন্ধ আমরা ঢিবির কাছে চোরাবালির ধারে দাঁড়িয়ে পেয়েছি। দারোগা ঠাকুর যখন বিকেলে আমাদের ঘরে ঢুকলেন তখনও নাকে এসেছে এই গন্ধ। এই গন্ধ দারোগা ঠাকুরের গায়ের গন্ধ ছাড়া আর কিছু নয়। চলো, ওই গন্ধ অনুসরণ করে আমরা বালিচাপা মন্দিরের প্রবেশ পথটা খুঁজে বের করি। ঝড়ের রাতে আমাদের অভিযান রাজুর কাছে রীতিমতো দুঃসাহসিক বলেই মনে হলো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে চলতে চলতে সে বললে, আমাকে অকলের সর্বনাশ করণের তালে আছেন বোমা বাবু। দারোগা ঠাকুরে যেমন আমরা খুঁজা পাইতেছি না, আমাকেও আর কেউ খুঁজা পাইবে না। নীলা ধমকে সুরে বলে ওঠে, কি সব যাতা বলছো তুমি রাজু ভাই? আর একটাও কথা না বলে অরুণদা যা বলছে তাই করে যাও। কিন্তু অরুণ যা বলছে তা করা যে কত কঠিন তা আমরা পদে পদে টের পাই। পায়ের তলার বালি ঝড়ে উড়ে বাতাসকে আচ্ছন্ন করেছে। হাঁটা মানে বালির সঙ্গে লড়াই। বালির সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা চোরাবালির দিকে এগিয়ে যাই। বালিয়ারি বা বালির ঢিবিও বালির ঝড় ও অন্ধকারে চাপা পড়েছে। তাকে কি করে পেরিয়ে গেলাম তা এখন ভেবে পাই না। আবেগের ঝোঁকেই বোধহয় অসাধ্য সাধন করেছিলাম আমরা সেদিন রাত্রে। শ্যামাপদ সম্বন্ধে উদ্বেগের তাড়নায় আমরা ওই ঢিবি পেরিয়ে চোরাবালির সামনে এসে দাঁড়াই। বালির ঢিবির মতো চোরাবালির চারপাশে সুপারি ও খেজুর গাছগুলো আধারে চাপা পড়েছে। চোরাবালিকে চিনতে পারি আমরা তার মধ্য থেকে বেরিয়ে আসা আলো দেখে। আলো বললে ঠিক বলা হবে না, তাকে স্নিগ্ধ আগুন বলা উচিত। বালির দানাগুলো যেন জ্বলছে। বালির সঙ্গে মিশে থাকা ফসফরাসই এই আগুনের উৎস। বালিজোড়া ফসফরাসের ঠান্ডা আগুন অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এসে চোরাবালিকে উদ্ভাসিত করেছে। তাই অন্ধকারের মধ্যে সবকিছু চাপা থাকলেও চোরাবালি স্বয়ং প্রকাশ হয়ে আছে। অরুণ বললে, পুকুরের ধারে তো পৌঁছে গিয়েছি, এবার তোমরা দুজনে আমাদের ঘাটের কাছে নিয়ে চলো। নীলা বললে, এই অন্ধকারে ঘাটের ঠাহর হবে কি করে অরুণদা? কচ্ছপটা তো আর বসে নেই। গন্ধ দিয়ে হতে পারে। ধূপ ধুনো চন্দনের গন্ধ, মানে দারোগা ঠাকুরের গায়ের গন্ধ। গন্ধ অনুসরণ করে আমরা ঘাটের কাছে পৌঁছে যেতে পারি, কারণ মন্দিরটা ঘাটের কাছে। আমি বললাম, গন্ধ অনুসরণ করে পুষ্করিণীর ঘাট কেন, মন্দিরেই পৌঁছে যাব। নীলা বললে, বালিচাপা মন্দিরের মধ্যে যে পুজো দেওয়া হয় তা তুমি জানলে কি করে অরুণদা? গন্ধ থেকে।
এর সম্বন্ধে তো আগেই তোমাদের বুঝিয়ে দিয়েছি। তুমি বলতে চাও যে বাবা ওই মন্দিরটার সন্ধান পেয়েছেন এবং রোজ মন্দিরে ঢুকে পুজো দিচ্ছেন? হ্যাঁ, আজ দুপুরে যে তিনি মন্দিরের মধ্যে ঢুকে পুজো দিচ্ছিলেন তার প্রমাণ তো তোমরা দুজনেই পেয়েছো। গন্ধটাই প্রমাণ বলতে চাও? গন্ধটা যে তোমার বাবার গায়ে তা স্বীকার করছো তো? বাবা যে চন্দন ও ধূপধুনো ব্যবহার করেন তার গন্ধ। তোমার বাবা তো সর্বদাই ওই চন্দনের তিলক পরেই থাকেন, অতএব ওই গন্ধ তোমার বাবার গায়েরই গন্ধ। এরপর নীলা আর কোনো কথা বলে না। অরুণ বললে, চলো ওই গন্ধ অনুসরণ করি আমরা। কিন্তু ওই গন্ধের কোনো হদিশ পাই না আমরা। ঝোড়ো হাওয়ায় একটা মেটে গন্ধ নাকে এলেও চন্দন ধূপ ধুনো বা ফুলের কোনো গন্ধই পাই না। গন্ধের অন্বেষণে আমাদের তিনজনই যখন হতাশ হতে চলেছি তখন চাপা গোঙানির মতো একটা কান্নার স্বর আমাদের কানে এলো। ঝড়ের শব্দকে তা ছাপিয়ে ওঠে। কে কাঁদে এই চোরাবালির মধ্যে? আমরা তিনজনই চমকে উঠি। কান্না শুনতে পাচ্ছ তো অরুণদা? ভয়ার্ত স্বরে প্রশ্ন করে নীলা। কে কাঁদে এই বালুজলের মধ্যে? নীলার প্রশ্নের জবাব না দিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে অরুণ। কান্নাকে অনুসরণ করে অন্ধকারের মধ্যে কি যেন খোঁজে সে। কি হলো অরুণদা, চুপ করে আছো কেন? জবাব দাও আমার প্রশ্নের। তোমার প্রশ্নের জবাব তো আমি জানি না। এই কান্না আগেও আমি শুনছিলাম। সেদিন এই কান্নার কথা আমি শঙ্কুর জ্যাঠামশাইকে বলতে গিয়ে এই কান্নাকে মাটির কান্না বলে বর্ণনা করেছিলাম। শঙ্কুর জ্যাঠামশাই বলেছিলেন যে এর একটা মূল্য আছে এবং আমাকে এই কান্নার রহস্যভেদ করতেও বলেছিলেন। তিনি আরও বলেছিলেন যে এই কান্নাকে ভৌতিক বা অলৌকিক ব্যাপার বলে উড়িয়ে দিলে চলবে না। নীলা বললে, কি হলো অরুণদা, চুপ করে আছো কেন? জবাব দাও আমার প্রশ্নের। না, চলো এই কান্না অনুসরণ করে আমরা এগিয়ে যাই। যেতে যেতে কান্নার উৎসের কাছে পৌঁছে যাব। নীলা শিউরে ওঠে। নীলার ভয় অরুণকে একটুও বিচলিত করে না। সে এগিয়ে যায় কান্নাকে অনুসরণ করে। সে এগিয়ে যাচ্ছে বলে আমরাও এগিয়ে যাই, কারণ তাকে বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে থাকার সাহস আমাদের একজনেরও নেই। অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছি বুঝতে পারি না। কান্না লক্ষ্য করে যাচ্ছি, ক্রমশ যেন কান্নার কাছাকাছি হচ্ছি। কান্নার শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে অন্ধকারের মধ্যে একটি আলোর বৃত্ত দেখতে পাই। আলোটা যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসে, অর্থাৎ মাটির মধ্যে একটা গহ্বর থেকে বেরিয়ে আসছে এই আলো। স্পষ্টতই ওটা একটা সুড়ঙ্গের মুখ। তবে কি ওই সুড়ঙ্গের মধ্য থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছে? ওই সুড়ঙ্গের মধ্যে কেউ গুমড়ে গুমড়ে কাঁদছে? সুড়ঙ্গের মধ্যে কেউ আছে কিনা বুঝতে হলে সুড়ঙ্গের মধ্যেই ঢুকতে হবে। অরুণ এগিয়ে যায়। অরুণ এগিয়ে যাচ্ছে বলে আমরাও এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে অরুণ বললে, এইবার বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ অরুণদা? উৎসুক কণ্ঠে প্রশ্ন করে নীলা। কে কাঁদে তা বুঝতে পেরেছি। কে অরুণদা? নীলার গলার স্বর কাঁপে। কেউ নয়, মানে কোনো মানুষ নয়। কোনো মানুষ নয়? বলো কি? নীলা শিউরে ওঠে। আরে ঝোড়ো হাওয়া ওই গহ্বরের মধ্যে কান্নার শব্দ সৃষ্টি করেছে। তবে এই শব্দের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও সুড়ঙ্গের মধ্যে কেউ আছে বলেই মনে হচ্ছে। বোধহয় মাটি চাপা মন্দির ওই সুড়ঙ্গের মধ্যেই প্রচ্ছন্ন। অষ্টভুজার মূর্তিও হয়তো ওর মধ্যেই আছে। নীলা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, পুজোর গন্ধ পাচ্ছি অরুণদা। ভেতরে কেউ যেন পুজোয় বসেছেন। ঠিক বলেছ, সুড়ঙ্গের মধ্যে যিনি আছেন তিনিই পুজোয় বসেছেন। গন্ধটা লক্ষ্য করেছো তো? তোমার বাবা যে ধুনো, ধূপকাঠি, চন্দন ব্যবহার করেন তাই ব্যবহার করা হচ্ছে। অতএব তোমাদের কি মনে হয় না যে তোমার বাবাই ওখানে পুজোয় বসেছেন? ঠিক তাই। রুদ্ধশ্বাসে বলে উঠল নীলা। বাবার গায়ের গন্ধ, যে গন্ধ বাবা ঘরে ঢুকলেই পাই। বাবা পুজোয় বসেছেন। বাবা, বাবা বলে চিৎকার করে ডাকতে থাকে নীলা। নীলার ডাকের সঙ্গে সুর মিলিয়ে ঘটে একটা প্রচণ্ড বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে চারপাশের মাটি কাঁপে, মাটি ফুঁড়ে বালি ছিটকে ওঠে। একই সঙ্গে সুড়ঙ্গের মুখটি ধস নেমে বন্ধ হয়ে যায় এবং থেমে যায় কান্নার শব্দ। সুড়ঙ্গের মুখ বন্ধ হতেই পুজোর গন্ধও মিলিয়ে যায়। অরুণ ছুটে গিয়ে বিস্ফোরণের জায়গাটি পরীক্ষা করে, মাটি থেকে কি যেন তুলেও নেয়। বাবা ধসে চাপা পড়েছেন। চিৎকার করে ওঠে নীলা। দোহাই অরুণদা, ওকে বের করে আনো ভেতর থেকে। অসম্ভব, ধস সুড়ঙ্গকে বন্ধ করে দিয়েছে।
অর্থাৎ ধস নামার ফলে সুড়ঙ্গের কোনো অস্তিত্বই আর নেই। তোমার বাবা নাগাল পেতে হলে নতুন করে সুড়ঙ্গ খুঁড়তে হবে। তার মানে বাবাকে আর ফিরে পাবো না? আর্তকণ্ঠে কেঁদে উঠে মূর্ছিত হয়ে পড়ল নীলা। ধস নামতেই ঝড় থামে, চারদিক পুরোপুরি শান্ত ও স্তব্ধ হয়ে যায়। বিপর্যয়ের কোনো চিহ্ন কোথাও অবশিষ্ট থাকে না। মূর্ছিত নীলাকে আমরা তিনজন মিলে বয়ে নিয়ে চলি বাড়ির দিকে। কৃষ্ণপক্ষের অন্ধকার রাত হলেও আকাশের তারা ও স্বয়ংপ্রভু চোরাবালির আলো আমাদের পথ দেখায়। নীলার ঘরে নীলাকে তার বিছানায় শুইয়ে দেওয়া হলো। রাজু তার এবং কালু মিয়ার স্ত্রীকে ডেকে নিয়ে এসে নীলার পরিচর্যার ব্যবস্থা করে। তারপর অরুণ বললে, নীলার সুস্থ এবং স্বাভাবিক হতে সময় লাগবে। ইতিমধ্যে চলো আমরা বজরায় গিয়ে টমাসের সঙ্গে আলাপ করি। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর টমাসকে এগিয়ে দিতে গিয়ে শ্যামাপদবাবু মন্দিরে গিয়ে ঢুকেছিলেন। সন্ধ্যাবেলায় তার নিয়মিত পূজা সন্ধ্যা না করে আবার গিয়ে ঢুকেছিলেন ওখানে। বিস্ফোরণের আগে পর্যন্ত তিনি যে ওখানে ছিলেন তার আভাস আমরা পেয়েছি। টমাসের কাছ থেকে জেনে নেব বারবার সে ওখানে যাচ্ছিল কেন। শঙ্কু, নীলা আর তুমি তো মাটির নিচে দুজনের কথাবার্তা শুনেছিলে। আমার মনে হচ্ছে শ্যামাপদবাবু টমাসকে নিয়ে ওখানে ঢুকেছিলেন এবং কথাবার্তা বলছিলেন। আমি বললাম, কিন্তু সন্ধেবেলায় ঠাকুর মশাই তো একাই ঢুকেছিলেন ওখানে, তাই না? হ্যাঁ, তবে ওখানে যাওয়ার আগে তার সঙ্গে টমাসের আলাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ টমাসের বজরাতে করে টমাসের সঙ্গে তিনি মাদারীপুর যাওয়ার কথা ভেবেছিলেন। টমাসের সঙ্গে আলাপ করলে সব বোঝা যাবে। এছাড়া বালির মধ্যে টাইম বোম ঢুকিয়ে দুবার যে বিস্ফোরণ ঘটানো হলো সে সম্পর্কেও টমাসের সঙ্গে আলাপ করা দরকার। দ্বিতীয় বিস্ফোরণের ফলে মন্দিরটা বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গিয়েছে এবং শ্যামাপদবাবুও সম্ভবত প্রাণ হারিয়েছেন। এর থেকে বোঝা যায় যে বিস্ফোরণ স্থানীয় লোকদের মধ্যে কেউ ঘটায়নি, কারণ স্থানীয় লোকেরা অনুসন্ধানকারীদের ভয় দেখাতে চাইলেও মন্দিরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইবে না। কাজেই এ জাতীয় বোমা এখানকার কেউ তৈরি করেছে বলে মনে হয় না। বোমাটা বোধহয় টমাস নিয়ে এসেছেন, তাই না? আমি বললাম, আমারও তাই ধারণা। প্রথমবার বিস্ফোরণ ঘটিয়ে তিনি আমাদের ভয় দেখাতে চেয়েছিলেন। দ্বিতীয় বিস্ফোরণ ঘটিয়েছিলেন ওই মন্দিরটাকে নিশ্চিহ্ন করার জন্য। দ্বিতীয় বিস্ফোরণের আগেই অবশ্য তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন এখান থেকে। আমি বললাম, যে অষ্টভুজার মূর্তি ও মন্দির খুঁজে বের করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, শ্যামাপদবাবু তাদের খোঁজ আগেই পেয়েছিলেন, জানতেন কোথায় আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারেননি আমাদের কাছে। আমাদের কাছে বলতে না পারলেও টমাসকে বলেছিলেন। আচ্ছা শঙ্কু, টমাসের সঙ্গে দারোগা ঠাকুরের কি আগে ভাগে কোনো যোগাযোগ ঘটেছিল? তা তো আমি বলতে পারবো না অরুণদা। আমরা এখানে পৌঁছবার পর দুজনের গোপনে কিছু আলাপ অবশ্য হয়েছিল। বজরা থেকে শ্যামাপদবাবুকে এগিয়ে দিতে গিয়ে তার সঙ্গে টমাস সাহেবের গোপন আলাপের সুযোগ বোধহয় হয়েছিল। তার আগে দুজনের মধ্যে পত্রালাপ হওয়া সম্ভব। হয়তো দারোগা ঠাকুরের ওপরওয়ালা ওই ডিএসপি সাহেবের কাছ থেকে কোনো চিঠি নিয়ে এসেছিলেন টমাস। আমরা টমাসের বজরাতে পৌঁছতেই সে রীতিমতো রুষ্ট স্বরে বললে, আমাকে তোমরা আটকে রেখেছ কেন? জানো না আমি একজন আর্মি অফিসার, যুদ্ধ সংক্রান্ত কাজে নিযুক্ত আছি। টমাসের মুখের ওপরে অগ্নি দৃষ্টি হেনে অরুণ বললে, অষ্টভুজার মূর্তি নিয়ে পালিয়ে যাওয়া কি যুদ্ধ সংক্রান্ত কাজ? ও কি বলছো তুমি? অষ্টভুজার মূর্তিকে উদ্ধার করে আমি তার চোখে মণি দুটিকে বসিয়ে দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছি, আর তুমি কিনা বলছো আমি মূর্তিটিকে নিয়ে পালিয়ে যাচ্ছি? শ্যামাপদ বাবুর সঙ্গে গোপন সুড়ঙ্গ পথ দিয়ে মন্দিরের মধ্যে ঢুকে মূর্তিটিকে বের করে নিয়ে এসো, তাই না? কি করে জানলে? মন্দিরের সন্ধান নিতে গিয়ে শ্যামাপদবাবুর ব্যবহার করা চন্দন ও ধূপধুনোর গন্ধ পেয়েছিল শঙ্কু ও নীলা। তাছাড়া আপনাদের কথোপকথন তাদের কানে এসেছিল। টাইম বোম দিয়ে সুড়ঙ্গ পথ ও গুহা মন্দিরকে ধসিয়ে দিয়েছেন আপনি। মূর্তি উদ্ধার না হয়ে থাকলে কি আর এসব করতেন? টাইম বোম দিয়ে আমি গুহা মন্দিরকে ধ্বংস করেছি? টমাসের চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে। আমার নামে এমন সাংঘাতিক অপবাদ দিচ্ছ তুমি? টমাসের মুখের পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে অরুণ বললে, দিচ্ছি বই কি, এছাড়া আরও আছে। ঢিবির ওপরে সকালে যে বিস্ফোরণ ঘটেছিল সেটাও আপনি আরেকটি টাইম বোম দিয়েই ঘটিয়েছিলেন। গতকাল গভীর রাত্রে কিংবা আজ ভোরে ওই ঢিবির মধ্যে বোমাটাকে পুঁতে রেখেছিলেন আপনি। অপবাদের পর অপবাদ, কিন্তু এ কাজ যে আমি করেছি তার কি প্রমাণ আছে? আছে।
বলে পকেট থেকে দুটো ইস্পাতের টুকরো বের করে ডান হাতের চেটোর ওপরে রাখল অরুণ। ভালো করে দেখুন, ইস্পাতের টুকরো দুটি বিস্ফোরণের জায়গা থেকেই পেয়েছি। দুটিতেই আছে তারার চিহ্ন। তাতে কি তারার চিহ্ন থেকে কিছু বোঝা যায়? বলে অরুণের মুখের ওপরে অগ্নিদৃষ্টি হানল টমাস। মৃদুমন্দ হাসতে হাসতে টমাসের আরও কাছে এগিয়ে এলো অরুণ। হঠাৎ চিলের ছো মারার ভঙ্গিতে টমাসের কোমরে বেল্টে লাগানো খাপ থেকে তার পিস্তল তুলে নেয় সে। এ কি ফেরত দাও আমার পিস্তল। আপনার পিস্তল কাকে বলছেন? এ তো আর্মির পিস্তল। টাইম বোমের ইস্পাতের টুকরো দুটির মতো এই পিস্তলটিও তারার চিহ্ন বহন করছে। স্টার চিহ্ন মানেই তো আপনাদের চিহ্ন, তাই না? আপনার পিস্তলের মতো টাইম বোম থেকে ছিটকে আসা ইস্পাতের টুকরোতেও এই চিহ্ন আছে। এর থেকে প্রমাণ হচ্ছে যে এই পিস্তলের মতো বোমা দুটিও আপনারই ছিল। অরুণের কথার ওপরে কোনো কথা বলতে পারে না টমাস, তবে তার মুখের ভাবে বোঝা যায় সে মনে মনে রীতিমতো অস্বস্তি বোধ করতে শুরু করেছে। পিস্তলটি নাড়াচাড়া করতে করতে অরুণ বললে, আমাকে সকলে বোমা বিশরদ বলে জানে, কিন্তু বোমার মতো পিস্তলও আমার সমান দক্ষতা। এটা তো লোড করাই আছে দেখছি। সেফটি ক্যাচ খুলে ট্রিগারে আঙুল ছুঁয়ে অরুণ বলল, এবার আসল কথাটি বলে ফেলুন তো মিস্টার টমাস। অষ্টভুজার মূর্তিটি এই বজ্রের মধ্যেই আছে তো? হ্যাঁ, মূর্তিটিকে উদ্ধার করে আনা হয়েছে। ঠাকুরমশাই নীলা দুটিকে চোখের কোটরে বসিয়ে দিয়েছেন। এবার মূর্তিটিকে স্থাপন করতে হবে। তা করতে হবে তো আপনি বজ্রা ছেড়ে দেবার উদ্যোগ করছিলেন কেন? মূর্তিটিকে নিয়ে পালিয়ে যাবার মতলবে ছিলেন, তাই না? স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার ঠাকুরদার হস্তগত করা পাথরের চোখ দুটি নিয়ে আপনি খুশি থাকতে পারেননি। অষ্টভুজার মূর্তিটিকেও আত্মসাৎ করতে চেয়েছিলেন। চুরির মতলবে সাধু বেশে, অর্থাৎ আপনার ঠাকুরদার অষ্টভুজার চোখ দুটি হস্তগত করার পাপের প্রায়শ্চিত্তের ভান করে এসেছেন এখানে। ভাওতা দিয়েছেন সবাইকে, এই শঙ্কু জ্যাঠামশাইকে, আমাকে। আপনার মতলব হাসিল করার জন্যই শ্যামাপদবাবুকে আপনার বাগে আনার প্রয়োজন হয়েছিল। শেষ পর্যন্ত শ্যামাপদবাবু মূর্তি উদ্ধার করে বোধহয় খুব মোটা টাকার বিনিময়ে আপনাকে দিয়ে দিয়েছিলেন। নিমেষে ফ্যাকাশে হয়ে ওঠে টমাসের মুখ। কোনো কথাই সে বলতে পারে না। টমাসের চোখে চোখ রেখে অরুণ চাপা গম্ভীর গলায় বললে, এবারে বলুন তো, শ্যামাপদবাবুকে আবার ওই মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন কেন? শ্যামাপদবাবুর কাছ থেকে মূর্তিটি পেয়ে কি আপনি তাকে প্ররোচিত করেছিলেন আবার মন্দিরে যাবার জন্য? শ্যামাপদবাবু মন্দিরে ঢুকলেন, তারপর বিস্ফোরণ ঘটল, ধসে চাপা পড়লেন শ্যামাপদবাবু। এর থেকে মনে হতে পারে, যা মনে হতে পারে এটা ভুল। অষ্টভুজার মূর্তিটি মন্দির থেকে বের করে নিয়ে আসার পর শ্যামাপদবাবুর নির্দেশেই আমি টাইম বোম পুঁতে দিয়ে এসেছিলাম। অষ্টভুজার মূর্তিটি বের করে নিয়ে আসার পর শ্যামাপদবাবুর ভয় হয়েছিল তুমি বা তার মেয়ে মন্দিরের সুড়ঙ্গ পথের হদিশ পেয়ে ভেতরে ঢুকে দেখতে পাবে যে মন্দিরে দেবীর মূর্তি নেই। দেবীর মূর্তি না থাকলে মন্দির আর মন্দিরই থাকে না। কাজেই তিনি আমাকে মন্দিরটিকে ধ্বংস করে ফেলার পরামর্শ দিয়েছিলেন। মন্দির থেকে বেরিয়ে আসার পর আমি শ্যামাপদবাবুর চোখের সামনেই টাইম বোম পুঁতে দিয়েছিলাম সুড়ঙ্গের মুখটায়। অতএব বিস্ফোরণ যে আসন্ন তা জেনে শুনে তিনি আবার মন্দিরের মধ্যে ঢুকে পড়েছিলেন। মিস্টার টমাস রাইট, আপনি বলতে চান যে আত্মহত্যা করার জন্যই শ্যামাপদবাবু সুড়ঙ্গের মধ্যে আবার ঢুকেছিলেন? হ্যাঁ, মূর্তি নিয়ে আমার বজ্রাতে আসার পর আমি যখন তাকে 10,000 টাকা দিলাম ওই মূর্তির বিনিময়ে, তখন তার মনে একটা প্রচণ্ড অনুশোচনা হয়েছিল। আত্মস্বরে তিনি বলে উঠলেন, আমি কি করলাম? টাকাটা তিনি ফেলে রেখে চলে গেলেন বজ্রা থেকে। কোথায় গেলেন তা জানবার চেষ্টা করিনি, কারণ তখন আমি মূর্তিটিকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছি। পালাতে যে পারিনি তা তোমরা দেখতেই পাচ্ছ। এখন বলো, আমাকে নিয়ে কি করবে তোমরা? আপনি কি করেন তার উপরই নির্ভর করছে আমরা কি করব। ঠিক আছে, বলো আমি কি করতে পারি? প্রায়শ্চিত্ত, আপনার ঠাকুরদা এবং আপনার নিজের পাপের প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত করেছিলেন টমাস। জপসায় থেকে গিয়ে গড়ে তুলেছিলেন অষ্টভুজার নতুন মন্দির। তারপর শুভ দিনক্ষণ দেখে এই নতুন মন্দিরে অষ্টভুজা দেবীর মূর্তি প্রতিষ্ঠা করার আয়োজনও করেছিলেন। এই অনুষ্ঠানে জপসা এবং আশেপাশের গ্রামের অনেকেই যোগ দিয়েছিল। জ্যাঠামশাইও উপস্থিত ছিলেন সেই মন্দির প্রতিষ্ঠায়।